আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আমাদের বংশগতি এবং জৈব অভিব্যক্তি এই যে চ্যাপ্টারটা আছে তোমাদের জীববিজ্ঞান বইয়ের, সেটার উপরে একটা টোটাল ফ্রি ক্লাস তোমাদের জন্য আয়োজন করা হয়েছে, যাতে এই চ্যাপ্টারটার উপরে তোমরা খুব ভালো একটা আইডিয়া পেয়ে যেতে পারো এবং তোমরা যাতে এই চ্যাপ্টারের যে খুঁটিনাটি বিষয়গুলা, যে ধরো কোন টপিকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কোনটা বেশি করে পড়া উচিত, কোনটা কিভাবে পড়া উচিত, এটা থেকে কি সিকিউ আসবে না এমসিকিউ আসবে, কোন টপিকটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট, কোন টপিকটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এরকম বেসিক কিছু জিনিসপত্র তোমাদের জন্য আজকের ক্লাসে খুব সুন্দর করে সাজানো আছে। এবং আমরা এই চ্যাপ্টারে কিছু প্রশ্ন সলভ করব, এমসিকিউ সলভ করব, পাশাপাশি বেসিকটাও ডেভেলপ করে ফেলবো ইনশাআল্লাহ। তো সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আমি অলরেডি অনেককে দেখতে পাচ্ছি কানেক্টেড হয়ে গেছে, প্রদীপকে, শিপনকে, জেবাকে, জুই সরকারকে, তারপরে হচ্ছে আনিকা, যারা সালাম জানাচ্ছ ওয়ালাইকুম আসসালাম, জান্নাতুল নাইমা, শ্রাবন্তী, আবিদ হায়দার। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমাদের এত একটা স্টুডেন্টস অলরেডি কানেক্টেড হয়ে গেছে, এটা দেখে আরো বেশি ভালো লাগছে। সিস্টার জানকে দেখতে পারতেছি, তারপরে আরো অনেক স্টুডেন্ট অলরেডি কানেক্টেড হয়ে গেছে। তোমরা জাস্ট তোমাদের ফ্রেন্ডকে জানায় দাও যে আমরা জাস্ট 2-1 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করে দিব। সো যারা এখনো কানেক্টেড হয় নাই তারা যাতে খুব তাড়াতাড়ি কানেক্ট হয়ে যায়। জয়নাল আবেদিন, তারপর হচ্ছে নুসরাত, সুমাইয়া, আনিকা। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো সেটা জানিয়ে দিতে পারো। ফারিন আক্তার, রিম, অনেক অনেক কানেক্টেড হয়ে গিয়েছো, মনে হচ্ছে অনেকের সাথে আগে ক্লাসও হয়েছে। তো কারা কারা আগে কেমন ক্লাস করেছো বা কারা আজকে নতুন, সেটা একটু তোমরা জানিয়ে দিতে পারো। নাহিদা, তাজদি, তাহিরা, ওয়ালাইকুম আসসালাম, তাহিরা, মিথিলা, তারপর হচ্ছে আরিফা, জারিন, গালিব, ফারিন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যারা সালাম জানাচ্ছো ওয়ালাইকুম আসসালাম। আজকে আমাদের জীববিজ্ঞান অধ্যায় 12 এর ফ্রি ক্লাসে তাসিনকে দেখতে পারতেছি, নাহিদা, ফাইজা, জান্নাতুল নাইমা, নূরজাহান, তারপর হচ্ছে মোনালিসা। মোনালিসা, হ্যাঁ মোনালিসা তোমাকে দেখতে পাচ্ছি। আরিফা বলতেছে নিউ স্টুডেন্ট। হ্যাঁ মোনালিসা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন নতুন সবাই অনেক নতুন দেখতেছি। আচ্ছা ঠিক আছে, ওকে। নতুন হলে তো আগের সাথে আমাদের ক্লাস নাই, মানে ক্লাস হয় না। জয়নাল আবেদিন, আমার নাম কি? আচ্ছা হ্যাঁ, আমার নামটা এখন বলবো, এই জন্য জেনে নিলাম কারা কারা নতুন আছো বা কারা আমার সাথে আগেও ক্লাস করেছো। সো সবাই নতুন, আচ্ছা সবাই নতুন দেখতে পারতেছি। নুসরাত অনলাইন ব্যাচের, ভেরি গুড নুসরাত। ওকে, শামিমা, পিয়াস, রীতা, সবাই দেখতেই পারতেছো। ইভা, তোমরাও সবাই দেখতে পারতেছো। অনন্যা, শ্রাবন্তী, আবির। আমার নাম হচ্ছে আব্দুল্লাহ, পুরো নাম আব্দুল্লাহ শফিক চৌধুরী। আমার বেসিক্যালি মানে আমার নামটা হচ্ছে আব্দুল্লাহ, বাকিটা ফ্যামিলি নেম। আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে। অনেকদিন ধরেই তোমাদের সঙ্গে বায়োলজি টিচার হিসেবে আছি। ইনশাআল্লাহ সামনের দিকেও অনেক অনেক মজার ক্লাস এক্সপিরিয়েন্স তোমাদের সাথে হবে। সো আয়শা, আপন, নুরজাহান, ক্লাসটা নতুন করতেছো, সবাইকে নতুন ক্লাসের জন্য শুভেচ্ছা। আজকে নতুন ক্লাসে আমার সাথে ফার্স্ট ক্লাস হবে তোমাদের, তোমাদের সাথে স্বাগতম জানাচ্ছি আমার সাথে আজকের বায়োলজি ক্লাসটাতে। আমরা দেরি না করি, আমরা আস্তে আস্তে একটু সামনের দিকে আগাই। সো তোমরা মোটামুটি বায়োলজি অনেক দূর পড়ে ফেলছো, যেহেতু ক্লাস 10, ক্লাস 9 পার করে ক্লাস 10 এ আসলা। বাট তোমাদের একটা ঝামেলা হচ্ছে, তোমাদের এর আগের বছরে যে সিলেবাস ছিল, এবার হঠাৎ করে সিলেবাসটা চেঞ্জ হয়ে গেছে, রাইট? সো সিলেবাস চেঞ্জ হয়ে যাওয়াতে একটু তোমরা প্যারায় পড়ে গেছো। অনেক স্টুডেন্ট আমাকে জানাচ্ছিল যে ভাইয়া সিলেবাসটা চেঞ্জ হয়ে গেল হঠাৎ করে, সামনে এসএসসি পরীক্ষা দিব, মানে সবকিছু মিলে খুবই গোলমাল অবস্থা হয়ে গেছে, তাই। সো তাওহিদ, মিথিলা, আমি ভাইয়ার অনেকগুলো ক্লাস করছি, ভেরি গুড। তাহলে মিথিলা আমার পুরো স্টুডেন্ট। সো যারা নতুন স্টুডেন্ট তাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। তোমরা জানো যে আজকে আমাদের খুবই একটা স্পেশাল দিন। এমন স্পেশাল দিন বা আমাদের আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। বেসিক কারণটা তোমরা সবাই হয়তো জানো। সবাই একটু গেস করে বলো যে আজকের দিনে এমন কি হয়েছে যে কারণে আজকের দিনটা ইম্পর্টেন্ট। কেউ কি বলতে পারবা? পরিচয় জানতে চাই। ইসরাত জাহানি, যেমন পরিচয় দেয়া আছে তো। আমার নাম আব্দুল্লাহ, আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে। হ্যাঁ, ক্লাসটা শুরু করে দিব নাইমা, জাস্ট 2-1 মিনিট, এখনো হয়তো সবাই জয়েন করেনি, যার জন্য 2-1 মিনিট ওয়েট করতেছি। বায়োলজি মনে রাখতে পারে না, কেন পারে না, আচ্ছা সেটাও শিখা দিব আজকে। জাস্ট আজকে একটু বলে ফেলো যে 1 মিনিটের মধ্যে আমরা একটু আজকের দিনটা কেন ইম্পর্টেন্ট, বা তুমি হয়তো ভবিষ্যতে কোনো এক সময় একটা ইতিহাস পড়বা, যে ইতিহাসে হয়তো বা আজকের দিনের কথাটা লেখা থাকবে, সেটা কি কেউ বলতে পারবা কেন? একটু জাস্ট দেখি কেউ আছে। ইয়েস আনিকা, তুমি ধরে ফেলছো। আর কেউ কি ধরতে পারে না? আজকে আমার বার্থডে দিছেন, ওকে, বার্থডে, ভেরি গুড। মালিয়া বলতেছে আপনার ক্লাস করলে সব ক্লিয়ার হয়ে যায়, ওকে, অনেক অনেক জোস। লেটস স্টার্ট। ইয়েস জান্নাতুল্লাহ ইমা। রাফান বলতেছে ভাইয়া আপনি কি বলছে খেয়াল করি নাই। আচ্ছা, বায়োলজি ক্লাস করতে খুব ভালো লাগে আমার, ওকে, অল গুড অল গুড। আনিকা, মার্চ ফর গাজা।
আজকে আমার প্রথম ক্লাস আপনার সাথে, ভেরি গুড। হ্যাঁ, অনেকে ধরে ফেলছো জিনিসটা, আজকে তোমার বার্থডে দিয়েছেন, কোনো সমস্যা নাই, সুমাইও ধরে ফেলছে। সো অ্যাকচুয়ালি এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করা উচিত এবং শেয়ার করা জরুরি। এবং আজকের দিনটা যে এত ইম্পর্টেন্ট, আমরা 10 মিনিট স্কুল থেকেও জিনিসটাকে, আজকের দিনটাকে অবশ্যই এটাকে একটা ইম্পর্টেন্ট ডে হিসেবেই আমরা এটাকে কাউন্ট করি। এবং আজকের দিনে পুরো বাংলাদেশ ব্যাপী, পুরো বিশ্বব্যাপী যে বিষয়টা সবার সামনে চলে আসে, সেই জিনিসটা তোমাদেরকেও জাস্ট 1 মিনিট একটু বলে নেওয়া উচিত। তার কারণটা হচ্ছে তুমি কত সুন্দর করে আমার সাথে বসে সন্ধ্যায় ক্লাস করতেছো, তাই না? কিন্তু ওই যে তুমি চিন্তা করো, তোমার মতোই হয়তো একটা স্টুডেন্ট ক্লাস 10-এ পড়ে, সে হয়তোবা সেই ক্লাস 10-এর স্টুডেন্টটাই হয়তোবা তোমার এরকম ক্লাস করতে পারতেছে না, তার কিন্তু বাড়ি নাই, ঘর নাই, কেউ এসে তার বাড়ি ঘর উড়া দিছে। সো তুমি যতটা প্রিভিলেজ, কত সুন্দর, আমি তো ক্লাস নিচ্ছি এসিতে দাঁড়ায়, পিছিয়ে এত বড় একটা স্ক্রিন, সামনে ক্যামেরা, সবকিছু কত সুন্দর, তাই না? সবার তো এরকম একটা সুন্দর বাসা ছিল ওখানেও। তো তাদের বাসাটা আজকে নাই, তারা খোলা আকাশের নিচে বসে আছে। তাদের হয়তো আরো অনেক কিছু ছিল যেটা তাদের কাছে এখন নাই। তো এই জিনিসটা কিন্তু আমাদের জন্য খুবই স্যাড। এবং আমরা বাংলাদেশে বসে যখন দেখতেছি, এটা পুরো বিশ্ব যখন দেখতেছে, এটা কিন্তু আমাদের সবারই তাদের জন্য অ্যাটলিস্ট দোয়া করা উচিত, তাদের জন্য অ্যাটলিস্ট আমাদের যতটুকু যার পক্ষ থেকে সম্ভব সাহায্য করা উচিত। এবং অবশ্যই আমরা এই জায়গাটায় সবাই একটু মাথায় রাখবো। এবং আজকের দিনটা হয়তো বা ভবিষ্যতে ইতিহাসের পাতায় খুব সুন্দর করে লেখা থাকবে এবং একটা বিশ্বের মাইল ফলক হিসেবে থাকবে। ঠিক আছে, সো আমরা অবশ্যই প্যালেস্টাইনের সঙ্গে থাকবো, পাশে থাকবো, এবং যেখানে অমানবিক একটা যেই নির্যাতন চলতেছে সেটা বিপক্ষে অবশ্যই আমরা থাকবো, এবং আমরা চেষ্টা করবো আমাদের জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য। ঠিক আছে, তো আসো আমরা একটু সামনের দিকে আগাই এবং তোমাদের জন্য প্রথমেই যে একটা প্রশ্ন, সেই জিনিসটা একটু দিয়ে শুরু করি। তো প্রথমেই তোমাদের জন্য একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা হচ্ছে যে এখানে একটা ডিএনএ এর ছবি দেখতে পারতেছো আর একটা ক্রোমোজোমের ছবি তুমি দেখতে পারতেছো, রাইট? তো ডিএনএ এর ছবি এবং ক্রোমোজোমের ছবি দেখার পরে তোমার কাছে প্রশ্ন আছে একটা আমার, সেটা হচ্ছে, প্রশ্নটা খুবই সহজ, মানে উত্তরটাও খুবই সহজই হওয়ার কথা, দেখি তোমরা কয়জন এটা কারেক্ট অ্যান্সার দাও। আমার প্রশ্নটা হচ্ছে, ডিএনএ কি ক্রোমোজোম থেকে বড় হয় নাকি ক্রোমোজোমটা ডিএনএ থেকে বড় হয়? ঠিক আছে, তো প্রশ্নটা খুবই সহজ প্রশ্ন, সেটা হচ্ছে কি ডিএনএ ক্রোমোজোম থেকে বড় নাকি ক্রোমোজোমটা ডিএনএ থেকে বড়? আচ্ছা, একটু উল্টাই লিখি, ক্রোমোজোম এইটা ডিএনএ থেকে বড়। সো তোমরা একটু চিন্তা ভাবনা করে অ্যান্সারটা দিয়ে ফেলো। অ্যান্সারটা খুবই সহজ, যদি তোমার কাছে মনে হয় যে ডিএনএ ক্রোমোজোম থেকে বড়, তাহলে ইয়েস দাও, আর না হলে নো দাও। আমি তোমাদের কাছে এটা ছোট্ট পোল পাঠায় দিই। আচ্ছা, ক্রোমোজোম বড়, রেশমা বলতেছে প্রথম থেকে শুরু করলে ভালো হয়, মাত্রই শুরু করলাম। ঠিক আছে, ওকে, ক্রোমোজোম বড়, আরিফা বলতেছে ডিএনএ বড়। আচ্ছা, এই কনফিউশনটা আমি অনেকের মধ্যেই দেখছি, যার কারণে প্রথমে এই প্রশ্নটা দিয়ে শুরু করলাম। আশা করি আজকে ক্লাসের মধ্যে দিয়ে এই প্রশ্নগুলো থেকে সবকিছুই তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। সো হ্যাঁ, এটা নিয়ে কনফিউশন হয় বলে এই প্রশ্নটা দিয়ে তোমাদেরকে একটু যাচাই করলাম যে তোমরা কয়জন এটা নিয়ে অ্যাকচুয়ালি কনফিউজ, যে ডিএনএ বড় নাকি ক্রোমোজোম বড়। ওকে, সো আমি দেখতেছি অনেকেই এটা নিয়ে খুবই কনফিউজড, এবং অ্যান্সার দেখেই সেটা বোঝা যাচ্ছে, কেউ বলছে ডিএনএ বড়, কেউ বলছে ক্রোমোজোম বড়। ওকে, ফাইন। সো দেখি কি অবস্থা দাঁড়ায় জিনিসটার। আমি তোমাদেরকে একটু পরে এই টপিকটাই পড়াবো, তারপরে তোমাদের কাছে আবার অ্যান্সারটা জানতে চাবো। সো আশা করি এর মধ্যে দিয়ে তোমরা কারেক্ট অ্যান্সারটা পেয়ে যাওয়া। আমি এখনই কারেক্ট অ্যান্সারটা বলবো না। ওকে, সো আজকে আমরা ক্লাসে কি কি পড়বো সেটা আগে একটু দেখাই, তারপরে তোমাদেরকে পড়াবো, অ্যান্সারটাও দিয়ে দিব। সো অ্যান্সারটা দেখি, ততক্ষণে তোমরা চিন্তা করতে থাকো। আজকে আমরা ক্রোমোজোম নিয়ে পড়বো, মানে ক্রোমোজোমের জাস্ট বেসিক আইডিয়াটা, যেটা কথা বললাম একটু আগে, যে ক্রোমোজোমটা কি, জিনটা কি, ডিএনএটা কি, এই যে বেসিক আইডিয়া গুলা যেটা নিয়ে অনেকের অনেক কনফিউশন থাকে, সেই জিনিসটা একটু তোমাদেরকে বুঝায় দিব। আর মূলত আজকে আমরা ফোকাস করবো মেন্ডেলের পরীক্ষার দিকে, যেহেতু মেন্ডেলের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, মানে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। মেন্ডেলের যে সূত্র দিয়ে গেছে, মেন্ডেলের যে টোটাল কাজ, এবং সেটা থেকে বিভিন্ন রকমের যে প্রশ্নগুলো হয় সেগুলো পরীক্ষাতে অনেক বেশি আসে, এবং সিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এই কারণে এটা খুব ভালো করে পড়াবো আজকে, ইনশাল্লাহ আমরা এটাতে বেশি ফোকাস দিব। এবং তারপর পাশাপাশি আরো কিছু কথাবার্তা তো তোমাদের জন্য থাকবেই। যে টপিক পড়াবো সেই টপিকে পরে তোমার জন্য একটা পোল থাকবে। এবং আমি আজকে তোমাদেরকে যা কিছু পড়াবো সবকিছুই এই মাস্টার বুকের মধ্যেই অ্যাকচুয়ালি সুন্দর করে খুবই দেওয়া আছে। তো আমার হাতে যে মাস্টার বুকটা দেখতে পারতেছো, এই মাস্টার বুকটাই আমাদের 10 মিনিট স্কুলের খুবই একটা
বলতে পারো যে একদম একটা আইকনিক একটা জিনিস, যেটাতে আমরা প্রত্যেকটা ক্লাস মাস্টার বুক অনুযায়ী সাজাই এবং মাস্টার বুকে আমাদের ক্লাসের সবকিছু দেওয়া থাকে এবং ক্লাসের শেষের যে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন কিংবা হচ্ছে এমসিকিউ সবকিছু মাস্টার বুকে খুব সুন্দর করে সাজানো আছে। তো প্রত্যেকটা ক্লাস অনুযায়ী মাস্টার বুকটা ভাগ ভাগ করা, ধরো একটা চ্যাপ্টারে যদি 6টা ক্লাস হয় 6টা ক্লাসে সুন্দর করে ভাগ ভাগ করে মাস্টার বুকে সাজানো। এই মাস্টার বুকটা পড়লে আসলে প্রত্যেকটা টপিকই তুমি খুব সুন্দর একটা প্রস্তুতি এখান থেকে নিয়ে ফেলতে পারবা। সো তোমরা এই ছবিটা দেখতে পাচ্ছ পিছে, এই সবকিছু মাস্টার বুকে খুব সুন্দর করে সাজানো আছে। আমি জাস্ট ওইখান থেকে আজকে ক্লাসে যা কিছু প্রয়োজন দেখানোর মতো সেগুলো আমি দেখাই দিব তোমাদেরকে। তো যে প্রশ্নটা তোমাদেরকে করলাম সেই প্রশ্নটাই যে ক্রোমোজোম বড় নাকি ডিএনএ বড়, ঠিক আছে? তো চলো সেই সমস্যাটা আমরা সলভ করে ফেলি। প্রথমেই আমি যে জায়গা থেকে শুরু করব সেটা হচ্ছে তুমি এখান থেকে দেখতে পারতেছো যে আমার এখানে একটা নিউক্লিয়াস আছে। কি আছে আমার এখানে? নিউক্লিয়াস। তো আমার এখানে তুমি কি দেখতে পারতেছো? নিউক্লিয়াস দেখতে পারতেছো, কোষের ভিতরে নিউক্লিয়াস থাকে, রাইট? সো নিউক্লিয়াস, আচ্ছা অনেকে জিজ্ঞেস করতেছে ভাইয়া মাস্টার বুক এ কোথায় পাবো এটা? সো প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে মাস্টার বুকে, মাস্টার বুকটা যদি তোমাকে পেতে হয় তোমাকে অনলাইন ব্যাচে, এখন তো আমরা ফ্রি ক্লাস করতেছি, এটা সবার জন্যই উন্মুক্ত, বাট তোমরা যখন অনলাইন ব্যাচে আমাদের সঙ্গে ক্লাস করবা সাথে মাস্টার বুকটা তোমাদেরকে এমনিতে ফ্রিতেই দেওয়া হবে। সো মাস্টার বুকটা আলাদা কিনতে পাওয়া যাবে না বা এটা বাইরে কোথাও পাবা না, এটা হচ্ছে অনলাইন ব্যাচের স্টুডেন্টদের সবার জন্য আমরা মাস্টার বুকটা সাথে দিয়ে দিই। সো সবাই খেয়াল করো, নিউক্লিয়াস এখানে দেখতে পারতেছো, নিউক্লিয়াস কোষের ভেতরে থাকে এবং কোষের ভিতরে একটা মূল অংশই কিন্তু নিউক্লিয়াস। কোষের সকল কাজ বা কার্যক্রম নিউক্লিয়াস থেকেই নিয়ন্ত্রিত হয়। যেমন আমাদের ব্রেইন থেকে আমাদের বডির সব কাজ নিয়ন্ত্রিত হয়, ঠিক একইভাবে কোষের সব কাজ নিয়ন্ত্রিত হয় এই নিউক্লিয়াস থেকে। এই নিউক্লিয়াসের যখন আমরা ভেতরের দিকে যাব, ভেতরের দিকে গেলে আমরা কতগুলো জালিকার মতো অংশ দেখি না? মানে এই যে আমরা যেটাকে লিথোমার্জিনিক জালিকা বলি, এই যে জালিকার মতো পেঁচানো যে অংশগুলো, এই পেঁচানো অংশগুলো আসলে কি? এই পেঁচানো অংশগুলো আসলে ক্রোমোজোম পেঁচায়, তখন হচ্ছে জিনিসটাকে আমরা ক্রোমাটিন জালিকা বলি। সোজা কথায় নিউক্লিয়াসে যখন আমি ভেতরের দিকে যাব তখন আমি যেটা পাবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই ক্রোমোজোমটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই ক্রোমোজোম। সো নিউক্লিয়াসের ভেতরে কে থাকে? নিউক্লিয়াসের ভেতরে থাকে ক্রোমোজোম, ঠিক আছে? বুঝলাম। এবার ক্রোমোজোমের ভেতরের দিকে যদি আমি যাই, হ্যাঁ আমি একবার একটু জুম করতেছি, প্রথমে কোষের ভিতরে জুম করলাম, নিউক্লিয়াসকে পাইলাম, নিউক্লিয়াসের ভিতরে আরেকটু জুম করি, তাইলে কাকে পাবো? একটু দেখি, গেস করো তো ক্রোমোজোমের ভিতরে কে থাকে? ক্রোমোজোমের ভিতরে থাকে এই যে মাইটি ডিএনএ। খুবই ইম্পর্টেন্ট ডিএনএটা আমাদের দেহের মোটামুটি সকল কার্যক্রমের, মানে একদম, সেটা তুমি আমাদের দেহের বৈশিষ্ট্য বলো, আমাদের দেহের অনেক রোগ আছে যেগুলাই তোমার ডিএনএ এর বিভিন্ন জায়গায় প্রবলেমের জন্য হয়ে থাকে। তো ক্রোমোজোমের যদি আমি আরো ভিতরের দিকে যাই তাইলে কাকে পাবো? আমি পাবো ডিএনএ কে। তো এই যে তুমি এখানে পুরো যে অংশটা দেখতে পারতেছো, এই পুরো অংশটাই আসলে ডিএনএ। এই ডিএনএটা এই ক্রোমোজোমের ভিতরে, এখন তুমি বলবা যে ভাইয়া ডিএনএ এত বড়, এটা ক্রোমোজোমের ভিতরে কিভাবে থাকে? ডিএনএটা অ্যাকচুয়ালি পেঁচানো অবস্থায় ক্রোমোজোমের ভিতরে আমরা ইনসার্ট করে দিই। তার মানে ডিএনএটাকে পেঁচানো অবস্থায় আমরা ক্রোমোজোমের ভিতরে দিয়ে দেই। তাহলে ডিএনএটা অবশ্যই যদি ছোট না হয় ক্রোমোজোম থেকে, তাহলে তো আমি এটাকে পেঁচায় আসলে ক্রোমোজোমের ভিতরে দিতে পারবো না। আমার প্রশ্নটা অ্যাকচুয়ালি যদিও বড় আর ছোটর মধ্যে আমি খুব সহজে বলে দিছি, বাট প্রশ্নটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিএনএ কি ক্রোমোজোমের ভিতরে থাকে না ক্রোমোজোম ডিএনএ এর ভিতরে থাকে? এটা ছিল অ্যাকচুয়াল প্রশ্ন, যেটা তোমরা এখন এখান থেকে মোটামুটি অ্যান্সার করে ফেলতে পারবা বলে আমি বিশ্বাস করি। সো ক্রোমোজোম, এটার ভিতরে আরো যদি আমি জুম করি, আরো ভিতরের দিকে যাই, পাবো ডিএনএ। এবার প্রশ্ন হচ্ছে ভাইয়া নিউক্লিয়াস দেখাইলেন, তারপর হচ্ছে ক্রোমোজোম দেখাইলেন, ডিএনএও দেখাইলেন, তাহলে জিন কই? হ্যাঁ জিনটা কই? জিনটাকে একটু খুঁজে বের করি। মানে ভাইয়া জিনকে তো আমরা খালি চোখেই দেখি না, তাই না? তো জিনটাকে একটু খুঁজে বের করি আমরা। তো জিনটা যদি আমরা একটু খেয়াল করি, আমি একটু ডিএনএটাকে দেখাই আগে। হ্যাঁ ধরো ডিএনএটা হয় এইরকম, এই হচ্ছে আমার ডিএনএ। ডিএনএ এর একটা ছোট ক্ষুদ্র কার্যকর অংশ, আমি আবার একটু বলি, ডিএনএ এর ধরো এই যে একটা অংশ, ডিএনএ এর একটা ছোট অংশ, এই অংশটা ধরো আমাদের চুলের রংকে নিয়ন্ত্রণ করে। কি করে?
চুলের রং নিয়ন্ত্রণ করে। তারপরে ধরো আমাদের এই যে একটা ক্ষুদ্র অংশ, এটা কি করে? এটা আমাদের ধরো দেহের চামড়ার রং নিয়ন্ত্রণ করে। তো এই যে আমাদের চুলের রং, কারো চুলের রং বাদামি হয়, কারো চুলের রং ধরো কালো হয়, কারো চুলের রং হালকা বাদামি হয়, এই যে জিনিসগুলা এগুলা নিয়ন্ত্রণ করে ধরো এই চুলের রং নিয়ন্ত্রণকারী যে জিনটা সেটা। তো চামড়ার রং নিয়ন্ত্রণকারী জিন, চুলের রং নিয়ন্ত্রণকারী জিন, ঠিক আছে, জিন। আর এটা হচ্ছে চামড়ার রং নিয়ন্ত্রণকারী জিন। সো এখন তোমার কাছে আমার যদি প্রশ্ন হয় বা তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে ভাইয়া জিনটা কি, জিন এটা হচ্ছে, জিন হচ্ছে ডিএনএ এর একটি ক্ষুদ্র কার্যকর অথবা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অংশ। তার মানে ডিএনএ এর একটা ছোট অংশ, ডিএনএ এর একটা ছোট অংশ হচ্ছে জিন, ডিএনএ এর একটা ছোট অংশ হচ্ছে জিন, যেটা কোনো একটা নির্দিষ্ট কাজ করবে। ডিএনএ যদি একটা মেশিন হয়, এটার অনেকগুলো পার্টস যদি থাকে, তাহলে সেই পার্টস গুলো হচ্ছে জিন, ঠিক আছে। সো আমি যদি এবার এক কথায় বলি, সবচেয়ে বড় নিউক্লিয়াস, তার থেকে আরেকটু ছোট হচ্ছে ক্রোমোজোম, আরেকটু ছোট ডিএনএ, আর তার থেকেও ছোট জিন। তাহলে আমি এবার একটু এখানে লিখে দেখাই, সবচেয়ে বড় হবে কি, নিউক্লিয়াসটা হবে সবচেয়ে বড়, তার থেকে বড় ক্রোমোজোম, তার থেকে বড় ডিএন, সরি তার থেকে ছোট, ক্রোমোজোম থেকে ছোট হচ্ছে ডিএনএ, সবচেয়ে ছোট হচ্ছে জিন। সো এইটার একদম সোজা কথাটা হচ্ছে কি, ক্রোমোজোমটা থাকে নিউক্লিয়াসের ভেতরে, ক্রোমোজোম থাকে নিউক্লিয়াসের ভেতরে, মানে ক্রোমোজোমের বাসা কোথায় যদি আমি জিজ্ঞেস করি, তাহলে তুমি বলবা নিউক্লিয়াসের ভিতরে, ঠিক আছে। তারপর আমি যদি জিজ্ঞেস করি ডিএনএ এর বাসা কোথায়, তুমি বলবা ক্রোমোজোমের ভেতরে, ক্রোমোজোমের ভিতরে। তারপর আমি যদি জিজ্ঞেস করি জিন এর বাসা কোথায়, এই জিন কিন্তু আবার ওই আমরা যে জিন বলি ওই জিন না, এটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন, ডিএনএ এর ভিতরে। এই ছিল হচ্ছে তোমাদের কনসেপ্ট, যেটা তোমরা অনেকেই কনফিউজ হয়ে যাও, ঠিক আছে। সো যারা পারছো তারা তো সেরা, এবার যারা পারো নাই বা পারছো নাকি পারো নাই কোনো বিষয় না, তোমাদেরকে আবার প্রশ্নটা করি। সেই প্রশ্নটা হচ্ছে ক্রোমোজোম বড় হবে না ডিএনএ বড় হবে? দেখি এইবার কয়জন কারেক্ট অ্যান্সার দেয়, তাইলে বুঝবো যে তোমরা মনোযোগ দিছো ক্লাসে, ঠিক আছে। আবার সেম প্রশ্ন, ডিএনএ বড় না ক্রোমোজোম বড়? দেখি এবার কয়জন কারেক্ট অ্যান্সার দেয়। ওকে, জয়নাল আবেদিন বলতেছে ক্রোমোজোম বড়, 100% শিওর। ওকে, ভেরি গুড। আচ্ছা, এইবার মনে হয় আস্তে আস্তে টনক নড়ছে, তাই না? ক্রোমোজোম বড়, নিউক্লিয়াস সবচেয়ে বড়, ফাইন। আমি ক্রোমোজোম আর ডিএনএ জিজ্ঞেস করলে অবশ্যই ক্রোমোজোম বড়, রাইট? ইয়েস। সবাই তাহলে ধরতে পারছো অ্যান্সারটা কারেক্ট। তো তোমাদের যাতে কনফিউশন ছিল, আশা করি কনফিউশনটা দূর হয়ে গেছে। সেটা হচ্ছে ডিএনএটা পেঁচানো অবস্থায় কোথায় থাকে? ক্রোমোজোমের ভেতরে থাকে, ঠিক আছে। সো ঠিক আছে রিদি, তুমি ফার্স্ট থেকে বলতেছো, ভেরি গুড। জিনিসটাকে এইভাবেও চিন্তা করতে পারো যে তুমি যদি এই ছবিটার দিকে তাকাও, এখানে যে তুমি পেঁচানো পেঁচানো যে অংশগুলো দেখতেছো, এই পেঁচানো পেঁচানো অংশগুলো কিন্তু ডিএনএ, এগুলা ডিএনএ। তুমি যদি চিন্তা করো ডিএনএটা কোথায় আছে? ক্রোমোজোমের ভেতরে আছে। না, আমি যদি একটা বাসা চিন্তা করি, হ্যাঁ, একটা বিল্ডিং ধরো আমি চিন্তা করতেছি, এটা ধরো আমার একটা বিল্ডিং,
এই বিল্ডিং এর ভিতরে অনেকগুলো রুম আছে, কি আছে, অনেকগুলা ছোট ছোট রুম আছে। বিল্ডিং এর ভিতরে ধরো এখানে একটা রুম আইকে দেখাই, আমি রুমেকে দেখাই, এখানে এখানে একটা রুম আছে। ওকে, আচ্ছা এখানে এরকম ছোট ছোট অনেকগুলো রুমিকে দেখে, ধরো 4টা রুমই আঁকি, 1টা 2টা 3টা 4টা। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে ধরো ভিতরে কি আছে, ভিতরে আছে ডিএনএ, আর কিসের ভিতরে আছে, বিল্ডিং এর ভিতরে। বিল্ডিংটা কি, বিল্ডিংটা হচ্ছে ক্রোমোজোম। তাহলে আমি যদি বলি যে বিল্ডিং বড় নাকি রুম বড়, ডিএনএ হচ্ছে একটা রুম, রাইট? ডিএনএ হচ্ছে একটা রুম, ডিএনএটা হচ্ছে এটা রুম, আর ক্রোমোজোমটা হচ্ছে পুরো বিল্ডিং। তাইলে তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে বিল্ডিং বড় না রুম বড়, অবশ্যই বিল্ডিংটা বড় হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, স্বাভাবিক কথা, ডিএনএটা পেঁচানো অবস্থায় ক্রোমোজোমের ভেতরে থাকতেছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো আশা করি সবাই, একদম কমন একটা জিনিস। কমন জিনিসটা আশা করি সবাই বুঝে ফেলছো। এবং এই কনসেপ্টটা কিসের জন্য ইম্পর্টেন্ট, তোমাকে যে আমি একটু আগে কনসেপ্টটা দেখাইলাম, এই কনসেপ্টটা এমসিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এই কনসেপ্টটা অবশ্যই মাথায় এমসিকিউ এর জন্য রাখবা। আচ্ছা, তো এই জিনিসটা ইম্পর্টেন্ট, তো তুমি মোটামুটি খুব সুন্দর করে এই জিনিসটা বোঝার চেষ্টা করবা। আসো এবার তোমাকে আমি বলি যে এই অধ্যায় থেকে আর কি কি জিনিসপত্র তোমার পরীক্ষাতে আসার জন্য ইম্পর্টেন্ট। এবং আমরা যখন এই ধরো মাস্টার বুকটা থেকে যখন তুমি পড়বা, মাস্টার বুকের প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে এই বিষয়টা খুব সুন্দর করে দেওয়া আছে যে কোন অধ্যায়ের কোন টপিকটা পরীক্ষাতে বারবার আসে। একটু আগে প্রথমে তোমরা আমাকে একটা প্রবলেম বললা যে ভাইয়া বায়োলজির একটা কমন প্রবলেম হচ্ছে মনে থাকে না। কেন মনে থাকে না? কারণ হচ্ছে ভাইয়া ইনফরমেশন অনেক বেশি। আচ্ছা, ইনফরমেশন বেশি, এই প্রবলেমটার একটা সলিউশন হইতে পারে যে আমি সব কিছু যদি মাথায় নিয়ে পরীক্ষার হলে যাই, তাইলে কিন্তু আমার পরীক্ষার হলে মনে রাখাটা খুব কঠিন। তাহলে আমি যদি একটু কম জিনিস মনে রাখি, তাহলে আমার জন্য জিনিসটা পরীক্ষার হলে লেখাটা ইজি। তাইলে খেয়াল করবা বায়োলজিতে টপিক গুলো স্পেসিফিক। ধরো তোমার একটা চ্যাপ্টারের 20টা টপিক আছে, 20টা টপিকই কিন্তু সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট না। ঠিক আছে, সিকিউ এর জন্য কিন্তু ধরো 5 থেকে 6টা টপিক ইম্পর্টেন্ট, বাকিগুলো তুমি এমসিকিউ এর জন্য রিডিং পড়ো। এগুলো কিন্তু মনে রাখার জন্য ওই যে সিকিউ কি করতে হবে, ব্যাখ্যা করে লিখতে হবে। কিন্তু এমসিকিউ কিন্তু ব্যাখ্যা করে লেখার কিছু নয়, অপশন দেখো, কারেক্ট অ্যান্সারটা দাগাও। তাইলে ওই যে সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট 5টা টপিক, সেইটা তুমি পড়ে পরীক্ষার হলে গেলা, সেইটা লেখা সহজ নাকি 20টা টপিকই একদম ঝাঁঝায় মাথায় নিলা, পরে পরীক্ষার হলে গিয়ে দেখলা কিছুই মনে নাই, সেটা সহজ? অবশ্যই 5টা টপিক মনে রাখাটা সহজ। তো এই জন্য তোমাকে আগে জানাটা ইম্পর্টেন্ট কোন টপিকটা তোমার পরীক্ষায় সিকিউতে আসে আর কোন টপিকটা পরীক্ষায় এমসিকিউতে আসে। এই জিনিসটা তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো এখান থেকে খেয়াল করো যে একজন জিজ্ঞেস করছে ভাই 12 অধ্যায়টাই কেন দেখাচ্ছেন, 12 অধ্যায়টা পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। প্রতি বছর তুমি এমন কোনো এসএসসি পরীক্ষা পাবা না যে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে না। সো এই জন্য এই চ্যাপ্টারটা এখান থেকে খুব ভালো করে দেখানোর চেষ্টা করতেছি। সো এই চ্যাপ্টারে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে ডিএনএ। ডিএনএ টপিকটা, ডিএনএ এর গঠন, ডিএনএ এর কিভাবে নতুন করে তৈরি হয়, এই জিনিসটা খুবই খুবই পরীক্ষাতে আসে। সো এই চ্যাপ্টারটা, এই টপিকটা বেশ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তার পাশাপাশি ডিএনএ পরীক্ষা করা হয়। ধরো একজন একটা ধরো অপরাধ করছে, কাউকে মেরে ফেলছে, তাইলে এই যে একজন একজনকে অপরাধ করছে, মেরে ফেলছে, এখন যে পালায় গেল ধরো একটা অপরাধী, তাকে খুঁজে বের করলাম, এই অপরাধটা যে সেই করছে, এটা করার জন্য কি করা যেতে পারে, বা অপরাধী শনাক্ত করার জন্য আমরা কি ধরনের পদ্ধতি ব্যবহার করি, সেইটা হচ্ছে তোমার ডিএনএ টেস্ট। ঠিক আছে, সো মুমতাহিন বলতেছে স্যার একটু বুঝবো কেমনে যে কোনগুলা ইম্পর্টেন্ট। এই যে তোমাকে বুঝাই দিচ্ছি আমি, এরকম আমরা প্রত্যেকটা ক্লাসেই তোমার বুঝাই দেই যে এই টপিকটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট, এই টপিকটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আমাদের মাস্টার বুকেও সেটা খুব সুন্দর করে লেখা আছে প্রত্যেকটা টপিকের আশপাশে। ঠিক আছে, ওকে, তো প্রত্যেকটা টপিকের আগে আমরা এরকম একটা মানে অধ্যায় শুরুতে এরকম একটা টেবিল বা ইম্পর্টেন্ট টপিকগুলা দিয়ে দেওয়ার চেষ্টা করি, এবং ক্লাসের মধ্যেও পড়ানোর সময় জিনিসটা বুঝায় দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা পরীক্ষাতে বেশি আসে বা খুব কমন যেটা, সেটা হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার। জেনেটিক ডিসঅর্ডার মানে কি? ধরো তোমরা কি কেউ থ্যালাসেমিয়া রোগটার নাম শুনছো, অথবা কালার ব্লাইন্ড, বর্ণান্ধতা, এইটার নাম কি তোমরা শুনছো কখনো? এটার নাম কি তোমরা কখনো শুনছো?
সবাই বলো তো, বর্ণান্ধতা বা থ্যালাসেমিয়া বা কালার ব্লাইন্ড এরকম নাম কি কখনো শুনছো? শ্রাবণী, তোমার কমেন্ট দেখতে পাচ্ছি, তোমার কোনো প্রশ্ন থাকলে তুমি করতে পারো। আচ্ছা, তাহিরা শুনছে কালার ব্লাইন্ডনেস, থ্যালাসেমিয়া, আয়েশা শুনে না, ইসরাত শুনছে শুনছে। আচ্ছা, কালার ব্লাইন্ডনেসটা হচ্ছে কি, তোমার সবুজ রং, লাল রং এরকম রং গুলাকে আলাদা করতে পারে না। ধরো তুমি বললা যে একটা সবুজ কলম নিয়ে আসতে, হ্যাঁ, যাই দেখবা সে একটা নীল কলম নিয়ে চলে আসছে, তাহলে ঘটনাটা কি, সেই সবুজ রংটাকে চিনতে পারতেছে না, অথবা লাল রংটাকে চিনতে পারে না। এটাকে বলে বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ড। থ্যালাসেমিয়া হচ্ছে রক্তের একটা প্রবলেম, মানে হচ্ছে রক্তটা ধীরে ধীরে রক্ত কোষগুলো নষ্ট হয়ে যায় এবং রক্ত কমে যেতে থাকে, এটা হচ্ছে থ্যালাসেমিয়া। তো এই রংগুলা, এই যে রোগগুলার কথা বলছি, এই রোগগুলা আমাদের দেহে বংশগতীয়, মানে ধরো বাবার ছিল বা মার ছিল, অথবা দাদার ছিল, দাদির ছিল, বা নানা নানি, কারো না কারো থেকে এই রোগগুলো আসে। এই রোগগুলো আমাদের নিজের থেকে, যেমন ধরো আমি যদি অনেক বেশি খাবার খাই আর হচ্ছে ধরো এক্সারসাইজ না করি, কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি, কায়িক শ্রম না করে, আমি ধীরে ধীরে আমার ওজন বেড়ে যাবে, হ্যাঁ, স্থূলতা দেখা দিবে, সেটা আমার প্রবলেম। মানে আমি এক্সারসাইজ করলে হয়তো সেটা ঠিক হবে। কিন্তু এই যে থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা, এটা এরকম কিছু না, তোমার কোনো হাত নাই এটাতে, এটা বংশগতীয় বৈশিষ্ট্যের ধারা মেনটেন করে চলে আসে। এই রোগগুলোকে বলে জেনেটিক ডিসঅর্ডার। যেমন হয় না যে বাবার ডায়াবেটিস আছে, দাদার ডায়াবেটিস আছে, ধরো তোমার বা ধরো তারপরে যে আছে তারও ডায়াবেটিস আছে, এরকম বংশগতীয় ধারা অনুযায়ী ডায়াবেটিস চলতেছে। তো এই যে রোগগুলো, এগুলোকে বলে জেনেটিক ডিসঅর্ডার। এর মধ্যে এই চ্যাপ্টারে বর্ণান্ধতা, থ্যালাসেমিয়া এই দুইটা আছে, এই দুইটা আমাদের লাগবে, এবং এগুলো পুরোপুরি মেন্ডেলের সূত্রের সাথে সম্পর্কিত। তো মেন্ডেলের সূত্রটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? ফাতিহা বলতেছে সেকেন্ড চ্যাপ্টার নিয়ে ক্লাস কবে করবেন? সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আমাদের ক্লাস অলরেডি চলতেছে, সেটা অনলাইন ব্যাচে ফ্রি ক্লাসে অলরেডি। আমরা সেকেন্ড চ্যাপ্টারটা কবে হবে, অলরেডি মনে হয় সেকেন্ড চ্যাপ্টার ওইটা মনে হয় পার হয়ে গেছে। সো অনলাইন ব্যাচে আমাদের সেকেন্ড ক্লাস চ্যাপ্টার চলতেছে, বাট ফ্রি ক্লাসেরটা এখন অ্যাকচুয়ালি তোমার শিওর না। সো তুমি যদি সেকেন্ড চ্যাপ্টারের ক্লাসগুলো করতে চাও, আমাদের অনলাইন ব্যাচে কানেক্টেড হয়ে যেতে পারো। সো আমরা অ্যাকচুয়ালি টোটাল যেই বিষয়টা আছে সেই বিষয়টাকে মাস্টার বুকের মধ্যেই ইনক্লুড করার ট্রাই করি। সেটা হচ্ছে তোমার জন্য ইম্পর্টেন্ট টপিক, সিকিউ এমসিকিউ প্রশ্ন, টপিকের যে ব্যাখ্যা সবকিছু এক জায়গায় চলে আসলে তোমার পরীক্ষার জন্য অবশ্যই এটা অনেক বেশি হেল্পফুল হয়। সো তোমাদের জন্য মাস্টার বুকটাকে আমি হাইলি সাজেস্ট করবো সবসময়। আর মাস্টার বুকটা যদি তুমি আলাদা করে কোথাও পাবা না, অবভিয়াস, এটা হচ্ছে আমরা আমাদের টেনিট স্কুলের স্টুডেন্টদের জন্য স্পেসিফিক্যালি এটা তৈরি করছি। আর আমরা অনলাইন ব্যাচে মূলত প্রত্যেকটা চ্যাপ্টারকে এমন ভাবে ভাগ ভাগ করে পড়াই যাতে করে তোমাদের প্রত্যেকটা টপিক সম্পর্কে খুব ভালো আইডিয়া হয়, খুব বেশি যাতে তোমাদের উপরে চাপ না পড়ে, ঠিক আছে? সো এটা হচ্ছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আনিকা বলতেছে যে তোমাদের মোট কয়টা অধ্যায় আছে, আমি কনফিউজড। তোমরা এসএসসি যেহেতু তোমাদের সিলেবাসটা শর্ট সিলেবাস, তোমাদের এসএসসি তে 7টা চ্যাপ্টার আছে মোট, ঠিক আছে? সো কনফিউজড হওয়ার কিছু নাই তোমার। সো এখানে দেখতে পারতেছো ম্যাথের একটা ক্লাসে এখান থেকে সবগুলো ক্লাস আমরা ভাগ করি, এবং ক্লাসের শেষে আমরা একটা কোয়েশ্চেন অ্যান্সার ক্লাস দেই, যাতে করে তোমরা খুব সুন্দর করে ওই ক্লাসের যে প্রশ্নগুলো সেগুলো সলভ করে ফেলতে পারো। তো আজকের ক্লাসের শেষেও যখন তোমাদের সমস্যা থাকবে সেটা তুমি আমাদের কমিউনিটিতে জানাই দিতে পারো। আর অনলাইন ব্যাচের ক্লাস আমরা সবসময় কিউএনএ ক্লাস, মানে কোয়েশ্চেন অ্যান্সার সেশনের মাধ্যমে ক্লাসটা করি, ঠিক আছে? হ্যাঁ পালক, তোমার কমেন্ট দেখতে পারতেছি, তোমার কোনো প্রশ্ন থাকলে করতে পারো। সো এই হচ্ছে আমাদের অলমোস্ট মাস্টার বুকের একটা আইডিয়া দিলাম, কারণ তোমরা বলবো যে ভাই আপনি কোথা থেকে পড়াইতেছেন, অবভিয়াসলি আমি মাস্টার বুক থেকে পড়াইতেছি। এবং মাস্টার বুকটা আমাদের জন্য পরীক্ষাতে সবচেয়ে বেশি সব জায়গায় কাজে লাগে। তোমাদের জন্য এখন একটা সেগমেন্ট, এতক্ষণ যা পড়লা জিনের অবস্থানটা কোথায়, এটা তোমরা অ্যান্সার করবে এখন সবাই সুন্দর করে, দেখি কয়জন এটা কারেক্ট অ্যান্সার দিতে পারো। আচ্ছা, এখানে একটা কনফিউশন আছে, তোমরা আগে একটা অ্যান্সারটা দাও, তারপর আমি কনফিউশনটা দূর করে দিচ্ছি। ওকে, সো প্রশ্নটা হচ্ছে জিনের অবস্থানটা কোথায়।
জিনের অবস্থান ডিএনএ তে, ডিএনএ এর অবস্থান কোথায় সেটা যদি বুঝতে পারো তাইলে তুমি মোটামুটি এখান থেকে বুঝে ফেলতে পারবা। ঠিক আছে, যাই হোক অনেকেই কারেক্ট অ্যান্সার দিচ্ছ, কেউ কেউ আবার একটু ভুল করতেছো। আচ্ছা সিমি বলতেছে স্যার ইম্পর্টেন্ট টপিকগুলো বলেন। ইম্পর্টেন্ট টপিকগুলো কিন্তু আমি একবার বলছি, ডিএনএ এর গঠন, ডিএনএ এর নতুন ডিএনএ তৈরির প্রক্রিয়া, অনুলিপন, ডিএনএ টেস্ট এবং মেন্ডেলের সূত্র এবং হচ্ছে থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা। সো আমি কিন্তু টপিকগুলো আবার রিপিট করি, ডিএনএ এর গঠন, ডিএনএ এর টেস্ট যেটা যেটা দিয়ে আমরা অপরাধী শনাক্ত করতে পারি, এটার প্রয়োজনীয়তাটা কি, এবং ডিএনএ কিভাবে নতুন করে তৈরি হয়, অনুলিপন পদ্ধতি এবং মেন্ডেলের সূত্র, তার সাথে বর্ণান্ধতা, থ্যালাসেমিয়াটা সংযুক্ত। ঠিক আছে, সো দেখি কি অবস্থা, কয়জন জিনিসটা কারেক্ট অ্যান্সার দিছে। অনেকেই দিছে, অনেকেই ভুল করছে, তার মানে এটা নিয়ে এখন অনেকে কনফিউজড। দেখি অ্যান্সারটা কি হবে। অ্যান্সারটা হবে হচ্ছে ক্রোমোজোম। এবং এইখানে অনেকে যারা এ দাগাইছো, আমি তোমাদের কনফিউশনটা একটু দূর করে দিই। ধরো তোমার বাসা হচ্ছে ওকে, হ্যাঁ তোমাদের কনফিউশন হয়তো বা অনেকের এরকম আছে, আমি জাস্ট একটু বক্স দিয়ে আগে এঁকে দেখাই। ধরো সবচেয়ে বড় বক্সটা হচ্ছে নিউক্লিয়াস, সবচেয়ে বড় বক্সটা হচ্ছে নিউক্লিয়াস। তারপরে আরেকটু যদি ছোট বক্স বলি, আর একটু ছোট বক্সটা হবে হচ্ছে ক্রোমোজোম, ক্রোমোজোম। আর একটু ছোট বক্স হবে হচ্ছে ডিএনএ, আর একটু ছোট বক্স হচ্ছে ডিএনএ। সবচেয়ে ছোট বক্স হচ্ছে জিন, সবচেয়ে ছোট বক্স হচ্ছে জিন। সো তোমাকে যখন আমি জিজ্ঞেস করব তখন তুমি অবশ্যই স্পেসিফিক অ্যান্সার দিবা। যেমন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি তোমার বাসা কোথায়, ধরো তোমার বাসা ঢাকায়, তোমার বাসা ঢাকায়, আমি বলবো ঢাকার কোথায়, তুমি বলবা যে ধরো ধরো ঢাকার ভিতরে যদি হয় বললাম ধরো মিরপুর, মিরপুরের কোথায়, তুমি বললাম মিরপুর 10। সো স্পেসিফিক, হ্যাঁ স্পেসিফিক। সো মিরপুর 10-এ ধরো, তারপরে বলবা রোড নাম্বার 2। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তোমার বাসা কোথায়, যখন তুমি ঢাকায় আসো তুমি অবশ্যই বলবো না আমার বাসা ঢাকায়, ঢাকায় আসো মানে তোমার বাসা ঢাকাতে, তার মানে তোমার বাসা, অথবা আমি যদি আরেকটু স্পেসিফিক করে বলি বাংলাদেশ, তুমি অবশ্যই এটা বলবো না যে ভাই আমার বাসা বাংলাদেশ। ঠিক আছে, স্পেসিফিক করে বলবো আমার বাসা ঢাকায়। এখানেও ঠিক একই রকম, ডিএনএ এর ভিতরে থাকবে জিন, আর জিন ডিএনএটা থাকবে ক্রোমোজোমের ভিতরে, তার মানে আলটিমেটলি জিনটা থাকবে ক্রোমোজোমের ভিতরে। তুমি বলতে পারো যে ভাই ক্রোমোজোম তো আমার নিউক্লিয়াসের ভিতরে থাকে। বিষয়টা হচ্ছে স্পেসিফিক অ্যান্সার যখন তোমার কাছে আসে তখন এটা স্পেসিফিক দিতে হবে। যদি এইটাতে ক্রোমোজোম না থেকে, ধরো এখানে অ্যান্সারে যদি ডিএনএ থাকতো, আমি স্পেসিফিক ডিএনএটা লাগাইতাম। যত স্পেসিফিক ততটুকুই আমরা দিতে হবে এখানে। ঠিক আছে, সো এই হচ্ছে মোটামুটি আমাদের বেসিক কনসেপ্টটা ছিল, এবং এই বেসিক কনসেপ্ট গুলো তোমরা সবকিছু আমাদের ওয়েবসাইট থেকেই মোটামুটি আমরা সবকিছু এখান থেকেই সুন্দর করে ক্লাসটা করতে পারতেছো। আমাদের ভবিষ্যতে সকল ক্লাস এই ওয়েবসাইটের মাধ্যমেই হয়, এবং এই সব কিছুই আমাদের আপডেটগুলো কিন্তু তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবা। এবং আমি যা কিছু পড়াইতেছি সবকিছু স্টাডি ম্যাটেরিয়াল জিজ্ঞেস করো ভাই কোথায় পাবো, তুমি আমাদের অ্যাপে প্রত্যেকটা ক্লাসের শেষে এইটা জিনিসটা পেয়ে যাবা। এবং অবশ্যই এই অ্যাপের অ্যাক্সেসটা পাইতে হলে তোমাকে অনলাইন ব্যাচের একজন স্টুডেন্ট হইতে হবে, অনলাইন ব্যাচের স্টুডেন্ট হইতে হলে অবশ্যই তোমাকে অনলাইন ব্যাচে ভর্তি হইতে হবে। সো এখন আমি পড়াবো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা, সেটা হচ্ছে মেন্ডেলের বৈশিষ্ট্য, যে সূত্রটা, এবং মেন্ডেলের বৈশিষ্ট্যটার বা মেন্ডেলের সূত্রের বৈশিষ্ট্যটা পড়ানোর আগে তোমাদেরকে কিছু বেসিক জিনিস সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, তো এই বেসিক জিনিসটা কি সবাই একটু খেয়াল করো। মেন্ডেলের সূত্রের প্রথম যে কনসেপ্টটা, সেই মেন্ডেলের সূত্রের প্রথম কনসেপ্টটাই হচ্ছে যে মেন্ডেলের সূত্রের জিন, মানে আমরা যে এখন জিন নিয়ে কথাবার্তা বলছি, এই জিন নিয়ে মূলত মেন্ডেলের সূত্রে কিছু কথাবার্তা আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, মেন্ডেলের সূত্রের বলার আগে মেন্ডেলের গল্পটা একটু বলে নেওয়া দরকার। মেন্ডেল কিন্তু এখন আমরা যেরকম মনে করি যে সায়েন্সে পড়ছে, বিজ্ঞানের, এরকম কোনো বিজ্ঞানী ছিল না। মেন্ডেল কিন্তু ছিল একজন ধর্মযাজক বা খ্রিস্টান ধর্মের প্রচারক, যাদেরকে আমরা বাংলাতে পাদ্রী বলি। হ্যাঁ,
ইংলিশে বলে পোপ। সো মেন্ডেল মূলত একজন ধর্মযাজক বা পাদ্রী ছিল। তো চার্চের সামনে তার একটা বাগান ছিল, সেই বাগানে সে একটা মটরশুঁটি গাছ লাগাইছে। তোমরা মটরশুঁটি গাছ চিনো সবাই? চার্চের মধ্যে সে সামনে মটরশুঁটি গাছ লাগাইছে এবং এই মটরশুঁটি গাছ নিয়ে সে খুঁটিনাটি বিভিন্ন পরীক্ষা চালাইতো নিজের মতো করে, এবং তার এই ধারণাগুলা তোমার পরবর্তীতে সে একটা পরীক্ষার ফলাফল আকারে দিয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে মেন্ডেল বেঁচে থাকার সময় কেউ বুঝতেই পারে নাই যে মেন্ডেল কি জোস একটা সূত্র আবিষ্কার করে দিয়ে গেছে। সো পরবর্তীতে মানুষ বুঝছে যে না, এই জিনিসটা আসলে অনেক অনেক গুরুত্বপূর্ণ। এবং এই মটরশুঁটি গাছ নিয়ে এই জন্য দেখবা আজকের ক্লাসে আমি মেইনলি কথাবার্তা বলবা, তুমি বলবা যে ভাই আপনি মটরশুঁটি গাছ নিয়ে কেন লাগছেন, কেন পড়ছেন এটার পিছে। সো মটরশুঁটি গাছটা ছিল মেন্ডেলের পুরা পরীক্ষণীয় বস্তুর মেইন উপাদানটা, ঠিক আছে? সো এই মটরশুঁটি গাছের মধ্যে দুইটা মটরশুঁটি গাছ সে যেগুলো নিয়ে কাজ করছে, মূলত মটরশুঁটি গাছের মধ্যে লম্বা মটরশুঁটি গাছ নিছে সে, হ্যাঁ, লম্বা মটরশুঁটি গাছ নিছে, এবং তার সাথে খাটো মটরশুঁটি গাছ নিছে সে। লম্বা একটা মটরশুঁটি গাছ নিছে আর খাটো একটা মটরশুঁটি গাছ নিছে, এবং এইটা দিয়ে মেইনলি সে একটা পরীক্ষা চালাইছে। তার মানে এখানে আমি বললাম একটা লম্বা মটরশুঁটি গাছ আর এদিক দিয়ে একটা খাটো মটরশুঁটি গাছ, এই দুইটা দিয়ে মূলত তার পরীক্ষা সে করছে। তাহলে মেন্ডেলের সূত্রে পরীক্ষাটা আমি যখন পড়াবো, আমি মূলত মটরশুঁটি গাছের লম্বা আর খাটো এই দুইটা বৈশিষ্ট্যই মূলত পড়াবো। এখন তোমার কাছে প্রথম যে জিনিসটা মাথায় মনে হবে যে ভাইয়া লম্বা আর খাটো এই দুইটা বিষয়ের সাথে আসলে মেন্ডেলের সূত্রের সম্পর্কটা কোন জায়গায়, ওই জায়গাটা একটু আমরা দেখি। ধরে একটা গাছ লম্বা হয়েছে, প্রথম প্রশ্ন হচ্ছে সেই গাছটা কেন লম্বা হয়েছে। আচ্ছা, তারপরে ধরো একটা গাছ খাটো হয়েছে, সেই গাছটা কেন খাটো হয়েছে, ঠিক আছে? এটা একটু সবাই একটু খেয়াল করো, আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরো একটা গাছ, গাছের তো ডিএনএ আছে, তাই না? তো গাছের ডিএনএ এর ভেতরে, গাছের ডিএনএ এর ভেতরে একটা ছোট অংশ আছে, যে অংশটা কি করবে, যে অংশটা গাছটা ধরো লম্বা হবে। ধরো এখানে এই ডিএনএ এর একটা ছোট্ট অংশ যেটা লম্বা, গাছ লম্বা হওয়ার জন্য যে জিন, সেইটাকে আমরা এইখানে দেখতেছি। তো একটা গাছের মধ্যে যেটা লম্বা গাছ, সেটার মধ্যে ধরো এরকম লম্বা হওয়ার জন্য জিন আছে, তো গাছটা অবশ্যই লম্বা হবে। আরেকটা গাছ ধরো আমি দেখি, তো আরেকটা গাছ, সেই গাছের মধ্যে ধরো খাটো হওয়ার জিন আছে। আমি মোট 3টা কেস দেখাবো তোমাকে, এখানে 3টা কেস দিয়ে তুমি আশা করি আমার বেসিক যে জিনিসটা মেন্ডেলের সূত্র পড়ানোর আগে জানার দরকার সেটা তুমি বুঝে যাবা। তো আমি যদি বলি যে এখানে লম্বা হওয়ার জিন আছে, তাহলে তো ভাইয়া ভালো কথা, লম্বা হবে। তারপরে এখন যদি ভাইয়া খেয়াল করো তুমি, এইখানে খাটো হওয়ার জন্য জিন আছে, গাছ খাটো হবে। তুমি বলে ভাইয়া জিনের কাজ কি? জিন হচ্ছে মূলত আমাদের দেহের বিভিন্ন বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। গাছেরও দেহ ডিএনএ যেহেতু আছে, ওদের ক্ষেত্রে জিনগুলো বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। সো এখান থেকে আমি বললাম যে খাটো হওয়ার জন্য যেই জিনটা সেটা আছে, ভালো কথা, বুঝলাম। তাহলে গাছটা কি হবে, খাটো হবে। তাহলে এই গাছটা হবে লম্বা, আচ্ছা, আর এই গাছটা হবে খাটো, বুঝলাম, ভালো কথা, লম্বা হইলো খাটো হইলো। কিন্তু যদি এমন হয় যে গাছের মধ্যে খাটো হওয়ার যে জিন সেটাও আছে, আবার যদি লম্বা হওয়ার যে জিন সেটাও থাকে, এইবার তো ভাইয়া ঝামেলায় ফেলাই দিল। এইবার আমাকে তোমরা একটু বলো, সবাই একটু চিন্তা ভাবনা করে বলো যে এইবার আমার এই গাছের অবস্থাটা কি দাঁড়াবে। এটা কি লম্বা হবে, এটা কি খাটো হবে, নাকি এটা মাঝারি সাইজের হবে? সবাই একটু বলো তো। এটা কি লম্বা হবে, এটা কি খাটো হবে, নাকি এটা মাঝারি সাইজের হবে? অবশ্যই একটু চিন্তা করবে, অনেকের কাছে মনে হতে পারে মিক্সড হয়ে যাবে, তাহলে মনে হয় লম্বা আর খাটো মিক্সড হয়ে এই জিনিসটা একদম মাঝারি সাইজের চলে আসবে। আচ্ছা, কারিমা আক্তার মনি বলতেছে ভাই মাঝারি সাইজের হবে, আচ্ছা লম্বা হবে, মিডিয়াম হবে,
নওশিন হ্যাঁ বুঝাচ্ছি, এখনো বুঝাই নেই জিনিসটা। মানে আমি বললাম একটা গাছের ভিতরে জিন আছে, শুধু লম্বা হওয়ার জিন, তাহলে সে তো লম্বা হবেই স্বাভাবিক। একটা গাছের মধ্যে জিন আছে খাটো হওয়ার জিন, তাহলে সে খাটো হবে। লম্বা হওয়ার জিন নাই, তাহলে তো লম্বা হবে না। কিন্তু একটা গাছ যার মধ্যে লম্বা হওয়ার জিনটাও আছে, খাটো হওয়ার জিনটাও আছে, তাহলে তার মধ্যে কি হবে? সবাই লম্বা হবে বলতেছে, অনেকে মাঝারি বলতেছে, ঠিক আছে। প্রকৃত বৈশিষ্ট্য লম্বা হবে, লম্বা হবে, লম্বা হবে, যেটা বেশি থাকবে। তানজিনা একটা ভালো কথা বলছে, একটু জিনিসটা বুঝায় বলি আমি। একটা গাছের মধ্যে লম্বাও আছে খাটোও আছে, তার মানে দুইজনের মধ্যে কম্পিটিশন হচ্ছে। এই কম্পিটিশনে যেই জিতবে গাছটা আসলে সেটাই হবে। প্রশ্ন হচ্ছে কম্পিটিশনে জিতবেটাকে। আমি প্রশ্নটা ঝামেলাটা আরেকটা বুঝাই। একটা গাছ লম্বা, তার মধ্যে লম্বা হওয়ার জিন আছে, খাটো হওয়ার জিন নাই, ভালো কথা। একটা গাছ খাটো, তার মধ্যে খাটো হওয়ার জিন আছে, লম্বা হওয়ার জিন নাই, ভালো, খাটো হয়েছে। আরেকটা গাছ যার মধ্যে লম্বা হওয়ার জিনও আছে, খাটো হওয়ার জিনও আছে। এখন তাইলে তো ভাইয়া ঝামেলা, দুইটার মধ্যে কম্পিটিশন হবে, হয় লম্বা হবে নাইলে খাটো হবে। তাহলে কি কম্পিটিশন হবে সেটা একটু বুঝো। যদি ঘটনাটা এমন হয় যে লম্বা ভার্সেস খাটো, ঠিক আছে, লম্বা ভার্সেস খাটো। আচ্ছা আমি মানুষ দিয়েই দেখাই, লম্বা ভার্সেস খাটো। ওকে, তো এই যে ঘটনাটা আমি বলতেছি, এটা জাস্ট লম্বা খাটো বলে এরকম কনসেপ্ট বলে না, এটা আরো অনেক জায়গাতেই কাজে লাগবে। আমি জাস্ট এইটা বোঝানোর চেষ্টা করতেছি যে এইখানে জিন এর মধ্যে কম্পিটিশন হয়, এই কম্পিটিশনে কেউ জিতে কেউ হেরে যায়। তো লম্বা আর খাটো এর মধ্যে যদি নর্মালি চিন্তা করি যে যদি একটা ফাইটিং হয়, একটা কম্পিটিশন হয়, স্বাভাবিকভাবেই লম্বা জিতে। হ্যাঁ, স্বাভাবিকভাবে বলতেছি, বাট এখানে আরো কনসেপ্ট আছে। তো আমি যদি বলি যে দুইজন যখন একসাথে থাকবে লম্বা আর খাটো, তখন তাদের মধ্যে একটা কি হবে? তাদের মধ্যে একটা কম্পিটিশন হবে। এই কম্পিটিশনে যেই জিতবে, কে জিতবে? কম্পিটিশনে সেই জিতবে যার শক্তি বেশি, যার শক্তি বেশি। এটা মাথায় রাখতে হবে। কম্পিটিশনে সেই জিতবে যার শক্তিটা হবে বেশি। এখন আমি জাস্ট এটা বোঝানোর জন্য বলতেছি, লম্বা আর খাটোর মধ্যে কম্পিটিশন হলে, মারামারি হলে অবশ্যই লম্বা জিতবে, এটা খুবই স্বাভাবিক, এটার শক্তিটা বেশি, আর খাটো এর শক্তিটা কম। তো এই একটা কেসে আমি যেটা দেখাইলাম যে লম্বার শক্তি বেশি, খাটোর শক্তি কম, অবশ্যই লম্বাটা জিতে যাবে। কিন্তু এরকম আরো অনেক সামনের দিকে কেস আসবে যেটাকে আমরা বলবো কি এর শক্তিটা বেশি, মানে দুইটা বিপরীত ধর্মী জিন যখন এক জায়গায় থাকবে, লম্বা আর খাটো দুইজন কিন্তু বিপরীত এক জায়গায় আছে, তাহলে যে কোনো একজনকে জিততে হবে, হয় লম্বা হইতে হবে নয় খাটো হইতে হবে। এই জায়গায় আমাকে মাথায় রাখতে হবে কার শক্তিটা বেশি, মানে হচ্ছে কোন জিনটা আসলে ডমিনেট করবে। লম্বার জিন কি ডমিনেট করবে নাকি খাটোর জিন ডমিনেট করবে, এটা হচ্ছে প্রশ্নটা। সো লম্বা যে তাকে আমরা এই জন্য খেয়াল করবা সব সময় যে আমরা কি করি, আমরা এইটাকে ক্যাপিটাল টি দিয়ে দেখাই, আর খাটোটাকে আমরা স্মল টি দিয়ে দেখাই। এইখানেও একই খেলা, ক্যাপিটাল মানে বড়, বড় মানে শক্তি বেশি, স্মল মানে ছোট, ছোট মানে শক্তি কম। এই জন্য ক্যাপিটাল লেটার দিয়ে যার শক্তি বেশি তাকে দেখাবো, আর স্মল লেটার দিয়ে যার শক্তি কম তাকে দেখাবো। ঠিক আছে? ধ্রুব বলতেছে স্যার লম্বা শক্তি বেশি খাটোর শক্তি কম, এটা কেন? এটা জিনের মধ্যে মারামারি হচ্ছে আসলে। তো এইটা হচ্ছে জেনেটিক্যালি আমরা জিনিসটাকে পরীক্ষা করে করে, ধরো লম্বার সাথে খাটোর বৈশিষ্ট্য মিলাইলাম, দেখলাম সবগুলা লম্বা আসতেছে। তো এইটা একটু পরে আরো ভালো বুঝবা, কিন্তু তুমি এটা মনে করো না যে বাস্তবের মতো মারামারি করায় আমরা এই জিনিসটা করাইছি। তো এইটা মেন্ডেলের পরীক্ষার মধ্য দিয়ে তুমি বুঝতে পারবা। ঠিক আছে? তো দেখো লম্বার শক্তি বেশি এবং খাটো শক্তি কম, এটা কিভাবে বোঝা যায় আমি এখনই বুঝাই দিব তোমাকে, তুমি এটা নিয়ে প্যারা খাও না। বাট ফ্যাক্টটা হচ্ছে এটা জাস্ট মাথায় রাখো, লম্বার শক্তি বেশি খাটোর শক্তি কম, এটা হচ্ছে এখানকার একটা বেসিক কনসেপ্ট। তার মানে লম্বা আর খাটো যখন একসঙ্গে থাকবে তখন লম্বার বৈশিষ্ট্যটা প্রকাশ পায়, খাটোর বৈশিষ্ট্যটা প্রকাশ পায় না। এটা হচ্ছে কারণ যে লম্বাটা শক্তি বেশি। ঠিক আছে? তাহলে আমি যে জিনিসটা বুঝাইলাম যে এখানে মারামারি করার শেষে জিতবে কে? অবশ্যই জিতবে লম্বা। তার মানে এই গাছটাও হবে লম্বা।
এই গাছটা কেমন হবে? লম্বা। এখনো ঝামেলা শেষ হয় নাই, আরো কিছু জিনিস বোঝানো বাকি আছে, ঠিক আছে? এইবার একটু খেয়াল করো, হ্যাঁ অ্যান্সার লম্বা হবে আরিফা, অ্যান্সার লম্বা হবে, অ্যান্সার লম্বা হবে। এবার একটা জিনিস খেয়াল করো, এই বেচারাও লম্বা, এই বেচারাও লম্বা। এখন প্রশ্ন হচ্ছে এর আর এর মধ্যে পার্থক্যটা কি? লম্বা হওয়ার জিন আমি বলছি টি, ক্যাপিটাল টি, কিন্তু এও লম্বা, এও লম্বা। তাহলে ঝামেলাটা হচ্ছে এখন দুইজনই যদি লম্বা হয় তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য তো অবশ্যই একটা আছে, তাই না? সো পার্থক্যটা কোন জায়গায় একটু খেয়াল করে এবার। আচ্ছা, লম্বা এটার মধ্যে শুধুই লম্বা, খাটোর জিন কিন্তু নাই, তার মানে এটা বিশুদ্ধ। এটা কেমন? এটা বিশুদ্ধ। কারণ এর মধ্যে কোনো মিক্সড নাই, শুধুই লম্বা। আর এর মধ্যে যদি খেয়াল করো, এর মধ্যে কিন্তু খাটো আছে লম্বাও আছে, তার মানে এটা কিন্তু বিশুদ্ধ না, এটা কি? এটা মিক্সড। তার মানে আমি বলবো এটা বিশুদ্ধ নয়। তো দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে একটা বিশুদ্ধ আর একটা বিশুদ্ধ না। এইবার আরেকটা কনসেপ্ট, সেটা কি? এইখানে যে জিনগুলা থাকবে সেই জিনগুলা জোড়ায় জোড়ায় থাকবে। ভাইয়া জোড়ায় জোড়ায় কেন থাকবে? পিতা এবং মাতা দুইজন থেকে আসবে না, পিতা থেকে একটা জিন আসবে, মাতা থেকে একটা জিন আসবে, এই জন্য প্রত্যেকটা জিন জোড়ায় জোড়ায় থাকবে। ধরো পিতা থেকে আসলো লম্বা জিন, মাতা থেকেও আসলো লম্বা জিন, তাইলে এই দুইজন মিলে কি বানায় ফেলবে? এই দুইজন মিলে, আচ্ছা আর একটু সুন্দর করে দেখাই, পিতা থেকে আসলো লম্বা জিন, মাতা থেকে আসলো লম্বা জিন, এই দুইজন মিলে কি বানায় ফেলবে? টি, জোড়ায় জোড়ায়। তাহলে পিতা থেকে একটা আসে, মাতা থেকে একটা আসে বলে এরা প্রত্যেকে জোড়ায় জোড়ায় থাকবে। এইবার যদি এটা কি বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ দেখি, তোমরা একটু বলো তো, এটা কি বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তোমরা একটু বলো। পিতা থেকেও লম্বা আসছে, মাতা থেকেও লম্বা আসছে, তার মানে এখানে কোনো খাটোর জিন কিন্তু নাই। তাইলে এটা কি হবে একটু বলো তো, বিশুদ্ধ হবে না অবিশুদ্ধ হবে? কারণ এখানে তো কোনো খাটো নাই, শুধুই লম্বা আছে। তাহলে এটা কি বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ? বিশুদ্ধ। ভেরি গুড মারওয়া, মালিহা, ভেরি গুড। জান্নাতুল ফেরদৌস ভেরি গুড, হালিমা ভেরি গুড, বিশুদ্ধ। যদি এমন ঘটনা ঘটতো যে পিতা থেকে লম্বা কিন্তু মাতা থেকে খাটো চলে আসতো, হ্যাঁ, তাহলে খাটো আর লম্বা দুইজন মিশতো, মিশে কি বানাইতো? খাটো, এখান থেকে লম্বা, এখান থেকে খাটো, লম্বা খাটো দুইটা মিশে গেছে। তাইলে এবার কি হইতো বলতো, বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ? তোমরা এবার নিজেরা বুঝেই যাবা। যেহেতু আগেরটা বিশুদ্ধ বলছে, এটা অবশ্যই অবিশুদ্ধ হবে, কারণ এখানে লম্বাও আছে খাটোও আছে, তাইলে এটা অবিশুদ্ধ। যদি লম্বা আর লম্বা থাকে তাইলে এটা বিশুদ্ধ, যদি খাটো খাটো থাকে তাও সেইটা বিশুদ্ধ। তার মানে এই দুইটা হচ্ছে বিশুদ্ধ, আর এইটা হচ্ছে বিশুদ্ধ নয়, বা এটাকে আমরা বলি সংকর। সংকর মানে মিক্সড অবস্থায় আছে, মিক্সড অবস্থায়, বা অবিশুদ্ধ বলতে পারি। এই হচ্ছে আরেকটা কনসেপ্ট যে কেন এরা জোড়ায় জোড়ায় থাকবে। তো জোড়ায় জোড়ায় থাকা বুঝলাম, একসাথে কিভাবে কি হয় সেটাও বুঝলাম। তার মানে আমরা মোটামুটি মেন্ডেলের দিকে যাইতে পারি। জাস্ট আরেকটু জিনিসগুলো বলে দিই, তাহলে বিশুদ্ধ লম্বা হইলে আমার কি হবে? ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি। আর যদি অবিশুদ্ধ লম্বা হয় বা বিশুদ্ধ না হয়, মানে লম্বা আর খাটো যদি মিক্সড হয়ে থাকে, তাহলে একটা লম্বা আর একটা খাটো, তাহলে একটা লম্বা আর একটা খাটো এই অবস্থায় থাকবে। আরেকটা আছে বিশুদ্ধ খাটো, মানে কোনো লম্বার জিন এর মধ্যে নাই, তাহলে খাটো খাটো। এই হচ্ছে কনসেপ্ট।
এইবার তোমাদেরকে আরেকটা প্রশ্ন করি, তাইলে মোটামুটি আমাদের বেসিক গুলা ডান হবে। তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি যে আমি ক্যাপিটাল টি স্মল টি এইভাবে লিখছি, যদি আমি এইভাবে না লিখে যদি আমি এইভাবে লিখতাম স্মল টি ক্যাপিটাল টি, এইটা কি কারেক্ট নাকি কারেক্ট না? সবাই একটু বলো তো। সবাই বলো তো, আমি যেটা দিলাম স্মল টি ক্যাপিটাল টি, আগে স্মল টি লিখলাম পরে ক্যাপিটাল টি লিখলাম, এটা কি কারেক্ট নাকি কারেক্ট না? সবাই একটু বলো তো। এই তো মঞ্জুরা পারভিন রিয়া আমার প্রশ্নটা করে দিছে, কারেক্ট। মুবাশিক বলছে কারেক্ট, একজন বলছে কারেক্ট না, কারেক্ট। স্মল টি ক্যাপিটাল টি ইনকারেক্ট। আচ্ছা, অনেকেই কনফিউজড। তাইলে বিষয়টা হচ্ছে, আমি একটু জাস্ট বুঝাই দিই, এটা যেইটা শক্তি বেশি সেইটাকে আগে লিখতে হয়। তো শক্তি তো ক্যাপিটালের বড় বা শক্তি বেশি, এই জন্য এটাকে আগে লিখতে হবে, আর শক্তি যেটার কম সেটাকে পরে লিখতে হবে। সো এটা কারেক্ট। আর যদি এমন হয় যে স্মল টি এটা শক্তি কম, সো এটাকে আগে লেখা যাবে না, এটা ভুল। সো এই হচ্ছে তোমাদের মোটামুটি বেসিক কনসেপ্টটা ডেভেলপ করে দিলাম, সেটা হচ্ছে মেন্ডেলের সূত্র এর জন্য। তো সবাই আগে পোল দিয়ে বলো যে ভাইয়া আমি বেসিকটা বুঝতে পারছি, এবার আপনি মেন্ডেলের সূত্রটা পড়ানো শুরু করেন, দেখি কি অবস্থা, কয়জন বুঝতে পারছো এই বেসিকটা। দেখি কয়জন বুঝতে পারছো, সবাই একটু পোল দিয়ে বলে দাও যে ভাইয়া বুঝতে পারছি, এবার আপনি বেসিকটা পড়ানো শুরু করেন। সূত্রটা পড়ানো শুরু করেন, বেসিকটা বুঝতে পারছি, দেখি বলে দাও। ওকে, জুই বুঝতে পারছে, সবাই বুঝতে পারছে, ওকে রেডি, বুঝতে পারছো, ফাইন। আসো, সো এইখানে তোমরা ছবিটা দেখতে পারতেছো, ঠিক আছে? ছবিটা কিভাবে হয়েছিল আমি তোমাদেরকে আবার একটু এঁকেও বুঝাই দিই। হ্যাঁ, আমার আঁকা খুব একটা ভালো না, তারপর যতটুকু আঁকতে পারি একটু দেখো। সো মেন্ডেল কি করছে, মেন্ডেল বিশুদ্ধ লম্বা গাছ নিছে, বিশুদ্ধ লম্বা মটরশুটি গাছ নিছে, বিশুদ্ধ লম্বা মটরশুটি গাছ নিয়ে সে কি করছে, বিশুদ্ধ খাটো মটরশুটি গাছের সাথে পরাগায়ন করাইছে, ঠিক আছে? বিশুদ্ধ লম্বা মটরশুটি গাছ নিছে, তাহলে এটা বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ লম্বা মটরশুটি গাছ নিছে। বিশুদ্ধ লম্বা হওয়া মানে কি, এটা ক্যাপিটাল টি ক্যাপিটাল টি। তার সাথে কি গাছ নিছে, তার সাথে নিছে সে বিশুদ্ধ খাটো গাছ নিছে। কি গাছ? বিশুদ্ধ খাটো গাছ। ওকে, তাহলে এটা নিছে বিশুদ্ধ খাটো গাছ। আচ্ছা, তো বিশুদ্ধ খাটো গাছ তার মানে স্মল টি স্মল টি। এরপর দেখবো আমরা মাঝখানে একটা ক্রস সাইন দেই, এই ক্রস সাইনটা দেওয়া মানে দুইটাকে মিক্সড করা বা দুইটার মধ্যে পরাগায়ন ঘটানো বা দুইটার মধ্যে সংকরায়ন ঘটানো। তো তোমাদেরকে যদি এরপরে আমরা পরাগায়ন কি অনেকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা ভালো কথা। ধরো আমাদের একটা গাছ, অবশ্যই ধরো এটা পিতা, ধরো এটা পিতা বা ছেলে গাছ, এটা মাতা, বা এটা ধরো স্ত্রী গাছ, ঠিক আছে? তো পিতা গাছের, বা আমরা যদি বলি পিতা আর মাতার, পিতার থেকে বা পুং যেই গাছ হয় সেটার মধ্যে যেটা আমরা বলি জনন কোষ তৈরি হয়, সেটাকে আমরা বলি পরাগ রেণু। কি বলি? পরাগ রেণু। আর মায়ের কোনো পরাগ তৈরি হয় না, মায়ের থাকে হচ্ছে গর্ভ মুন্ড, গর্ভ মুন্ড থাকে। হ্যাঁ, তো এটা হচ্ছে মেয়ে বা হচ্ছে স্ত্রী গাছ। যেটা ধরো গাছের মধ্যে আমরা দেখি না যে মৌমাছি বা বিভিন্ন পোকামাকড় বসে, মৌমাছি কিংবা পোকামাকড় বসে না,
সো মৌমাছি কিংবা পোকামাকড় বসে। সো মৌমাছি কি হয়, এক ফুল থেকে গিয়ে আরেক ফুলে বসে, এক গাছ থেকে গিয়ে আরেক গাছে বসে। তো ধরো মৌমাছি এই গাছে এসে বসছে, পরাগরেণুগুলোকে নিয়ে এবার এই গাছে চলে আসছে। এই গাছে আসার পরে কি হবে তাইলে, পরাগ আসার পরে মৌমাছি এই পরাগরেণুগুলোকে নিয়ে এখানে নিয়ে আসছে। তাইলে এই যে পরাগরেণুগুলা এখন এখানে চলে আসছে। এই যে পরাগরেণুটা এখানে চলে আসছে এটা কি বলে, পরাগায়ন। পরাগরেণুকে এক গাছ থেকে আরেক গাছে নিয়ে যাওয়া, এটাই হচ্ছে পরাগায়ন। এই পরাগায়ন মানে পিতার বৈশিষ্ট্যের সাথে মাতার বৈশিষ্ট্যের সম্মিলনটাই হচ্ছে মূলত এখান থেকে আমরা বলতেছি সংকরায়ন বা পরাগায়ন। তো এইবার যদি আমি এই দুইটাকে মিক্স করাই, এইবার দুইটার মধ্যে যদি আমি সংকরায়ন মানে দুইটাকে মিক্স করি, এই ঘটনাটাই হচ্ছে আমার প্রথম সূত্রের এই জায়গাতে দেখতে পারতেছো। ঠিক আছে, আসো এবার এই জায়গাটা আমি একটু ব্যাখ্যা করি। খেয়াল করো যে পিতার লম্বা গাছটা, পিতা লম্বা গাছ, এই লম্বা গাছ কি বিশুদ্ধ লম্বা। চাইলে তুমি এটা মাথাতেও দিতে পারো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, চাইলে তুমি এটা মাথাতে মানে উল্টায় দিতে পারো যে মাতা বিশুদ্ধ লম্বা আর পিতা হচ্ছে বিশুদ্ধ খাটো, এটা দিলেও কোনো সমস্যা নাই। আর এখানে বিশুদ্ধ খাটো। এদের মধ্যে প্রথম কথা হচ্ছে আমি কি করব, এই যে মাঝখানে একটা ক্রস বলি, আমরা এটাকে বলি ক্রস বা পরাগায়ন ঘটানো, পরাগায়ন না সরি সংকরায়ন ঘটানো। সংকরায়ন মানে দুইটাকে মিক্সড করা। তো চলো এই জিনিসটা আমি একটু তোমাদেরকে ভালো করে বুঝাই দেই। এই জিনিসটা তোমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসা থেকে শুরু করে সব দিকে। তো এটা একটু ভালো করে বুঝবা। পিতা মাতা এদের মধ্যে ক্রস করতেছি মানে দুইটার মধ্যে মিক্সড করতেছি মানে সংকরায়ন ঘটাইতেছি। তো পিতাটা হচ্ছে বিশুদ্ধ লম্বা বললাম, যেহেতু একটু আগে দেখাইছি বিশুদ্ধ লম্বা, আর মাতা হচ্ছে বিশুদ্ধ খাটো। আচ্ছা, তাহলে বিশুদ্ধ লম্বা মানে ক্যাপিটাল টি, আর বিশুদ্ধ খাটো মানে স্মল টি। এই কাজ করার প্রথমেই যেটা করতে হয় সেটা হচ্ছে এই জোড়াটাকে ভেঙে দিতে হবে। কেন ভাঙতে হবে সেটা 1 মিনিট পরেই বুঝবা। প্রথম কাজ হচ্ছে আমি এই মাঝ বরাবর একটা ভাঙ্গন মানে এইটাকে আলাদা করে ফেলবো আর এইটাকে আলাদা করে ফেলবো। এইটাকে আলাদা করলাম, এইটাকে আলাদা করলাম, তাহলে এখানে একটা টি আর এইখানে একটা টি। কেন হবে 1 মিনিটের মধ্যে বুঝবা, সো একটু ওয়েট করো। এইটাকেও আমরা ভেঙে দিলাম, এইটাকে জোড়া ভেঙে এইখানে একটা টি, এইখানে একটা টি। তুমি বলবো ভাই আপনি কেন জোড়াটা ভাঙলেন? খেয়াল করো, আমি একটু দেখাই আর একটু সামনে, তারপর এমনি বুঝে যাবা। প্রথম কাজ জোড়া ভেঙে এই টিটাকে আলাদা করে দিলাম, এখানেও ক্যাপিটাল টি আছে, এই টিটাকে আলাদা করে দিলাম, এখানেও ক্যাপিটাল টি আছে, এখানেও সেম। এই স্মল টিটাকে ক্যাপিটাল মানে এই স্মল টিটাকে জোড়া থেকে ভেঙে দিলাম, এই স্মল টিটাকে জোড়া থেকে ভেঙে দিলাম। জোড়া থেকে ভাঙার পরে এইবার আমার কাজ হচ্ছে আমি কি বলছি, আমি মিক্সড করব একটার সাথে আরেকটাকে, মানে মিক্সড করা মানে কি মিশ্রণ, একটার সঙ্গে আরেকটাকে মিশায় দেওয়া। সো এইটার সাথে আমি প্রথমে এইটাকে মিক্সড করব, এইটার সাথে এইটাকে মিক্সড করব, এইটার সাথে এটাকে মিক্সড করলে এখানে ক্যাপিটাল টি আছে আর এখানে আছে স্মল টি। এরপর আমি এইটার সাথে এইটাকে মিক্সড করব। হ্যাঁ, তাহলে আমি এইটাকে বলবো ক্যাপিটাল টি আর এইখানে পাবো স্মল টি। তারপরে আমি এইটার সাথে এইটাকে মিক্সড করব, মানে যত ভাবে মিশানো পসিবল মিশাবো, ক্যাপিটাল টি স্মল টি। এবার আমি এইটার সাথে এইটাকে মিশাবো, ক্যাপিটাল টি স্মল টি। একটু ভালো করে তাকায় দেখো, এখানে আর কোনোভাবে একটার সাথে আরেকটাকে মেশানো সম্ভব না। ঠিক আছে, সবাই বলো তো আর কোনোভাবে মেশানো সম্ভব? যত রকম ভাবে পসিবল সবগুলো আমি এখানে দেখায় ফেলছি, তাই না? তাই এবার ক্লাস হচ্ছে 10টা পর্যন্ত হবে, ক্লাস 10টা পর্যন্ত হবে। আরিফা বলতেছে আজকে খাতায় কিছু নোট করলাম না, এখন যেটা পড়াইতেছি আরিফা এটা মাস্ট নোট করবা, এটা পরীক্ষাতে আসে, সো এটা অবশ্যই নোট করবা। ঠিক আছে, ওকে, আর কোনোভাবে পসিবল না, কারিমা বলে দিছে। ওকে, এবার আমি যেটা বলছি যে কেন ভাই আমি এটাকে জোড়া ভাঙলাম, আমি তো চাইলে প্রথমেই দুইটাকে মিক্সড করে দিতে পারবো, যেহেতু আমি বলছি যে মিশ্রণ। খেয়াল করো, যদি আমি প্রথমেই জোড়া লাগাই দিতাম তাইলে কি ঘটনা ঘটতো, ক্যাপিটাল টি এইটার সাথে আমি কাকে মিক্সড করতেছি, স্মল টি। যদি আমি
জোড়া না ভাঙতাম, ডিরেক্ট জোড়া লাগাই দিতাম, তাইলে জিনিসটা কি দাঁড়াইতো? ক্যাপিটাল টি স্মল টি স্মল টি। তার মানে এখানে ছিল দুইটা জোড়া, জোড়া ছিল, হ্যাঁ দুইটা মানে এক জোড়া, এখানেও ছিল এক জোড়া। এখন দুইটা মিলা এখন হয়ে গেছে চারটা, মানে দুই জোড়া হয়ে গেছে। এটা তো বাবা সম্ভব না। আমি বলছি এখানে থাকতে পারবে সর্বোচ্চ জোড়ায় জোড়ায় দুইটা দুইটা করে থাকতে পারে, চারটা করে এইভাবে থাকতে পারবে না। কারণ চারটা করে থাকলে বাবা কিভাবে হবে? একটা আসছে পিতা থেকে, একটা আসছে মাতা থেকে। আমি বারবার বলছি পিতা থেকে আসতে পারবে একটা, মাতা থেকে আসতে পারবে একটা। তো যদি একটা একটা করে আসা লাগে, অবশ্যই আমাকে জোড়াটা ভেঙে দিতে হবে। ঠিক আছে, অবশ্যই আমাকে জোড়াটা ভেঙে দিতে হবে, কারণ আমার পিতা থেকে আসতে পারবে একটা, মাতা থেকে আসতে পারবে একটা। এইটা হচ্ছে ঘটনা। ঠিক আছে, ওকে। সো এই হচ্ছে বেসিক ঘটনা, যেটা দিয়ে আমরা মেন্ডেলের সূত্রে প্রথম অংশটা বুঝে ফেলছি। এইবার সবাই আমাকে বলো, এইখানে দেখো ক্যাপিটাল টি স্মল টি, এটাও দেখো ক্যাপিটাল টি স্মল টি, এটাও ক্যাপিটাল টি স্মল টি, এটাও ক্যাপিটাল টি স্মল টি। তার মানে চারজন আসছে, চারজনই আমি যদি দেখাই ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, এই চারজনই কি হবে? লম্বা হবে। তো লম্বাটা কেমন লম্বা? বিশুদ্ধ না, অবিশুদ্ধ। লম্বাটা হবে অবিশুদ্ধ। তার মানে তুমি যদি একটা জিনিস খেয়াল করো, তোমাকে আমি একটু জিজ্ঞেস করি, দেখি এই জিনিসটা কয়জনের মাথায় আছে। আমি ধরো এখানে একটা লম্বা গাছ নিলাম, হ্যাঁ, যে লম্বা গাছটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা। আরেকটা লম্বা গাছ নিলাম, এই গাছটা হচ্ছে অবিশুদ্ধ লম্বা, এটা হচ্ছে অবিশুদ্ধ লম্বা। একটু দেখি তো, অবিশুদ্ধ লম্বা আর বিশুদ্ধ লম্বা এটা কি বাইরে থেকে? ধরো তোমাকে বললাম যে তুমি এখানে দাঁড়াও, দাঁড়ায় গাছ দুইটা দেখো, দেখে আমাকে বলো যে কোন গাছটা বিশুদ্ধ, কোন গাছটা অবিশুদ্ধ। তুমি কি তাকায় দেখে কখনো বুঝতে পারবা যে কোন গাছটা বিশুদ্ধ আর কোন গাছটা অবিশুদ্ধ লম্বা? এটা কি বাইরে থেকে দেখে বোঝা সম্ভব? এটা কি বাইরে থেকে দেখে বোঝা সম্ভব? না, এটা বাইরে থেকে দেখে বোঝা সম্ভব না। ঠিক আছে, বাইরে থেকে কিন্তু তোমার কাছে মনে হবে যে এইটা আর এটা সেম, কোনো পার্থক্য নাই। বাইরে থেকে কিন্তু দেখে মনে হবে এইটা আর এইটা সেম, কোনো পার্থক্য নাই। তার মানে বাইরে থেকে দেখে তুমি আলটিমেটলি বিশুদ্ধ অবিশুদ্ধ বোঝার উপায় নাই। বাইরে থেকে দেখে শুধু বোঝার উপায় হচ্ছে এটা কি লম্বা নাকি খাটো। বাইরে থেকে দেখে কিন্তু তুমি বিশুদ্ধ অবিশুদ্ধ এটা বুঝতে পারবা না। ঠিক আছে, সো এটা কি লম্বা নাকি খাটো তুমি খালি এইটাই বুঝতে পারবা। তাইলে বাইরে থেকে দেখে বোঝা কি সম্ভব? হয় এটা লম্বা নাইলে এটা খাটো। ঠিক আছে, তাইলে এইটা লম্বা এই জিনিসটা নাকি এটা খাটো, এইটার একটা নাম আছে, এটাকে আমরা বলি ফিনোটাইপ। ফিনোটাইপ মানে বাহ্যিক বৈশিষ্ট্য। ফিনোটাইপ মানে বাহ্যিক বৈশিষ্ট্য, যেটা খালি চোখে তুমি দেখতে পারবা। ধরো এটা লম্বা বা খাটো তুমি খালি চোখে দেখে বুঝতে পারবা, কিন্তু এটা কি বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ এটা বুঝতে হইলে তোমাকে এই জিনিসটা সম্পর্কে জানতে হবে। সেটা হচ্ছে এটা জিনগত বৈশিষ্ট্য কেমন, বা এটা জিনোটাইপ কি, জিনোটাইপ কি বা জিনগত বৈশিষ্ট্যটা কি, এটা তোমাকে জানতে হবে। জিনগত বৈশিষ্ট্য এইটা সম্পর্কে যদি তুমি না জানো, তাহলে তুমি কখনোই এটা বের করতে পারবা না। সো জিনোটাইপ, ফিনোটাইপ, এই দুইটা বিষয় আশা করি বুঝতে পারছো।
আসো তারপর এবার একটু সামনের দিকে যাই। এইবার সেকেন্ড পার্ট। এইবার আমি পিতা মাতা নিলাম। হ্যাঁ, এবার পিতা মাতা কিভাবে নিলাম, ধরো আগে ছিল লম্বা, তারপরে হচ্ছে খাটো, দুইজনকে মিক্সড করে আমরা পাইছি সব লম্বা। সেই লম্বাগুলা কেমন, সব শঙ্কর লম্বা পাইছি, সব শঙ্কর লম্বা পাইছি। এবার ধরো পিতাও শঙ্কর লম্বা, মাতাও শঙ্কর লম্বা, এইরকম ঘটনা যদি ঘটে তাইলে কি হবে, এটা হচ্ছে সেকেন্ড ফেজ। ঠিক আছে, বুঝতে পারছো? পিতাও শঙ্কর লম্বা, মাতাও শঙ্কর লম্বা, এই জিনিসটা যদি হয় তাইলে আমাদের নেক্সট স্টেপটা আমরা দেখে ফেলি। তাহলে এবার একটু দেখি, পিতাও শঙ্কর লম্বা, মাতাও শঙ্কর লম্বা, এদের মধ্যে আমরা এবার ক্রস করব। পিতা শঙ্কর লম্বা, মাতাও শঙ্কর লম্বা, শঙ্কর বা অবিশুদ্ধ। তাহলে প্রথম কাজ কি, প্রথম কাজ আমার সাথে সাথে করে ফেলো সবাই। প্রথম কাজ হচ্ছে এখান থেকে আমি ভেঙে দিব, ভেঙে দিয়ে ক্যাপিটাল টি কে আলাদা করব, স্মল টি কে আলাদা করব। এইখানেও জোড়াটাকে ভেঙে দিব, দিয়ে ক্যাপিটাল টিটাকে আলাদা করব, স্মল টিটাকে আলাদা করব। এইবার হচ্ছে আমি মিক্সড করা শুরু করব। প্রথমে এইটার সাথে এইটা মিক্সড করব। তাহলে এইটাও ক্যাপিটাল টি, এটাও ক্যাপিটাল টি, তাহলে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি। তারপরে এইটার সাথে এইটা মিক্সড করব, তাহলে এইটা হচ্ছে ক্যাপিটাল টি, আর এই পাশে হচ্ছে স্মল টি, ক্যাপিটাল টি সাথে স্মল টি। তারপরে খেয়াল করো, এইটা একটা স্মল টি, এইটার সাথে মিক্সড করব ক্যাপিটাল টি, তাইলে ক্যাপিটাল টি স্মল টি। তারপরে এইটার সাথে এইটা মিক্সড করব, এটাও স্মল টি, এইটাও স্মল টি, তাইলে স্মল টি স্মল টি। এইভাবে আমি মিক্সড করে ফেলবো। দেখো আর কোনোভাবে মিক্স করা পসিবল? আইমা, শঙ্কর মানে হচ্ছে মিক্সড, অবিশুদ্ধ। উম্মে সালমা, এই যে আমি একটার সাথে আরেকটাকে মিক্সড করতেছি না, এটাকেই বলে শঙ্কর বা শঙ্করায়ন। ঠিক আছে, সো একটার সাথে আরেকটা যদি মিক্সড অবস্থায় থাকে, যেমন দেখো ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, এখানে কোনো মিক্সড নাই, দুইটাই বড় লম্বা, কোনো মিক্সিং নাই। ক্যাপিটাল টি স্মল টি, এটা কিন্তু মিক্সড অবস্থায় আছে, এই জিনিসটাকে আমরা বলি শঙ্কর, বিশুদ্ধ নয়। ঠিক আছে, শঙ্কর লম্বা মানে বিশুদ্ধ নয়, অবিশুদ্ধ যেটা, সেটাকে আমরা শঙ্কর বলবো। ঠিক আছে, সো এইটা কি বুঝতে পারছো সবাই এ পর্যন্ত? এটা কি ক্লিয়ার সবার কাছে এই পর্যন্ত? ক্লিয়ার? ওকে, এবার আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, ক্যাপিটাল টি পাইছি আমি, দেখো স্মল টি ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, স্মল টি স্মল টি, তার মানে আমি পাইছি কি কি, এখানে এইটা পাইছি, এইটা পাইছি, আর এইটা পাইছি। প্রথমে বলো, এইটা যদি এক বলি, 2 3 4, চারটা পাইছি। তাহলে ভালো কথা হচ্ছে আমি যখন বাইরে থেকে দেখব, এই তিনজনই কিন্তু কি হবে, এই তিনজনই কিন্তু লম্বা হবে। কি হবে? লম্বা। এও লম্বা, এও লম্বা, একে আমি দেখব খাটো। ঠিক আছে, তাইলে আমি যদি বলি এখানে এইগুলা হচ্ছে তোমার জিনের বৈশিষ্ট্য বা জিনো টাইপ, আর এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে ফিনো টাইপ বা বাহ্যিক বৈশিষ্ট্য, আর এটা হচ্ছে জিনোটাইপ। এবার তোমরা আমাকে একটু বলো, খুব সহজ কোয়েশ্চেন, এই লম্বাটা কি বিশুদ্ধ নাকি এই লম্বাটা অবিশুদ্ধ? দেখো তোমরা সবাই, এই দুইটা লম্বা অবিশুদ্ধ,
বা সংকর, অবিশুদ্ধ অথবা সংকর, আর এইটা হচ্ছে বিশুদ্ধ। তার মানে আমি সেকেন্ড যেটা সেটা হচ্ছে অবিশুদ্ধ লম্বা বাবা, অবিশুদ্ধ লম্বা মা, এই দুইটা যখন একসাথে ক্রস করব আমি এখান থেকে এই রেজাল্টটা পাবো যে তিনজনকে বাইরে থেকে দেখবো লম্বা, একজনকে পাবো খাটো। এর আগে কিন্তু যাদেরকে পাইছি সবাই কিন্তু কি ছিল, সবাই কিন্তু লম্বা ছিল, দেখো সবাই লম্বা ছিল। আর এইখানে যখন পরবর্তীতে আমি এই অবস্থাতে আসলাম, শঙ্কর লম্বা পিতা শঙ্কর লম্বা মাতা, এদের সাথে যখন আমি ক্রস করলাম তখন আমি পাইলাম এই রেজাল্ট। এটা হচ্ছে মেন্ডেলের সূত্র, এবং মেন্ডেলের সূত্রের এটাই হচ্ছে তোমাকে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এবার বলো সবাই কি এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? ওকে, বুঝতে পারছো সবাই? সবাই বুঝতে পারলে আমি এবার একটা পোল দিব। তো এই যে এই জিনিসটা তুমি যদি বুঝতে পারো, বা এরকম আরো অনেক ইন্টারেস্টিং কিছু টপিক ক্লাসে থাকে যে টপিকগুলো আমরা নর্মালি রেগুলার ক্লাসে পড়াই। সো তুমি যদি এই গ্রুপটাতে যাও, আমাদের 10 মিনিট স্কুল ক্লাস 10 সুপার স্টুডেন্টস, সবাই এই গ্রুপটাতে কানেক্টেড হয়ে যাবা। এই গ্রুপে গেলে তুমি এরকম আমাদের ক্লাসের আরো ইন্টারেস্টিং টপিকগুলা, ক্লাস মুভমেন্টগুলা, এগুলা একটু তুমি বুঝতে পারবা। সো ক্লাস 10 সুপার স্টুডেন্টস 10 মিনিট স্কুল ফেসবুকের এই গ্রুপটাতে আমাদের সব কিছু ডিটেইলস তুমি খুব সুন্দর করে পেয়ে যাবা, এবং আমাদের প্রতিনিয়ত ক্লাস অ্যাক্টিভিটি গুলো সম্পর্কে তুমি খুব ভালো আইডিয়া পাবা। সো তোমার যদি আজকে ক্লাসে কোনো বিষয় তোমার ভালো লাগে, অথবা তুমি যদি বলতে চাও যে ভাইয়া এই জিনিসটা এইভাবে পড়াইলে আরো ভালো হইতো, সেই জিনিসটা কিন্তু আমাদের এই গ্রুপে শেয়ার করতে পারো, তাতে করে তোমার এই মতামতটা আমরা জানতে পারবো এবং ক্লাসগুলোকে আরো ভালো করে আমরা রিভিউ করতে পারবো। তো তোমার ক্লাস রিভিউটা আমাদের সাথে গ্রুপে শেয়ার করে দিতে পারো, তাতে করে তোমরা ক্লাসের আরো বেটার কি চাও বা কি জিনিস ভালো লাগছে সেটা আমরা বেশি বেশি করতে পারি, সেটা আমাদেরকে জানাইতে পারো। এইবার তোমাদের জন্য একটা পোল, দেখি তোমরা এইটা অ্যান্সার করতে থাকো। আমি একটু প্রশ্নটা তোমাদেরকে ততক্ষণ একটু বুঝাই, তারপরে তোমরা পোলটার অ্যান্সার করো। তো প্রথম যে বিষয়টা এখানে বুঝাইছে সেটা হচ্ছে, আমরা জানি যে লিঙ্গ নির্ধারণে বাবা মার যে ভূমিকা, সেই বিষয়টা মূলত এখানে বুঝাইছে। সেটা হচ্ছে ধরো বাবার এখানে সবসময় এক্স থাকে, মাতার এখানে সবসময় ওয়াই থাকে, এটা আমরা জানি। তো মাতার এখানে এক্স, পিতার এখানে যে ওয়াই, সেই জিনিসটা যে আমরা লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে যখন বলি যে পিতার এক্স এবং ওয়াই, মাতার এক্স এবং এক্স, তো পিতার সাথে মাতার যখন তোমার এইখানে ক্রসটা হচ্ছে, এই ক্রসটার মধ্যে আমরা কি দেখতেছি দেখো, এইটার সাথে যখন এইটা মিলছে তখন এক্স এক্স মানে এটা মেয়ে, আর এইটার সাথে যখন এইটা মিলছে, সরি এইটার সাথে যখন এইটা মিলছে, এইটা এক্স এইটা ওয়াই, তখন আমরা কি পাবো? এই জিনিসটা হচ্ছে মূলত পোলে জানতে চাইছে। ঠিক আছে, তো অনেকেই কেউ কেউ বলতেছো যে এ আর সি, ম্যাক্সিমামই এ আর সি বলতেছো। তো এই জায়গায় একটা কনফিউশন আছে আমি জানি, তার কারণ এখানে হচ্ছে ওয়াই আছে, এক্স আছে। তো প্রশ্নটা হচ্ছে যে ভাইয়া আপনার এখানে ওয়াই ছিল আর এইখানে হচ্ছে এক্স ছিল, দুইটার মধ্যে যখন ক্রস করলেন তখন এটা এক্স ওয়াইও হইতে পারে, আবার ওয়াই এক্সও হইতে পারে। তাইলে কনফিউশনটা হচ্ছে যে আমি এক্স ওয়াই দিব না ওয়াই এক্স দিব। এইখানেই হচ্ছে একটু আগে আমরা যেটা শিখছি, সেটা হচ্ছে যে যার শক্তি বেশি তাকে আগে দিতে হয়, যার শক্তি বেশি তাকে আগে দিতে হয়। তাহলে খেয়াল করো এখানে এক্স এর শক্তি বেশি, ওয়াই এর শক্তি কম, তাহলে আমরা কি করব? অবশ্যই এক্সটাকে আগে দিব, ওয়াইটাকে পরে দিব। তো এক্স কে আগে দিলে ওয়াই কে পরে দিলে জিনিসটা হবে এক্স ওয়াই।
ঠিক আছে? সো ওয়াই এক্স এক্স ওয়াই দুইটাই মোটামুটি ঠিক আছে, বাট এক জায়গায় কনফিউশনটা, এটা হচ্ছে শক্তিটা কার বেশি, এটা সম্পর্কে তোমাকে জানতে হবে। সো কারেক্ট অ্যান্সারটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্স ওয়াই। ঠিক আছে, ভেরি গুড। যারা ওয়াই এক্স বলছে এক্স ওয়াই বলছে তোমরা সবাই ধরতে পারছো। শক্তি কার বেশি এই বিষয়টা তোমাদেরকে একটু বুঝাই দিলাম, যাতে করে তোমরা এই জিনিসটা নিয়ে আরো ভালোভাবে বুঝতে পারো। তো সবাই কি বুঝতে পারছো এই পর্যন্ত জিনিসটা? একটু বলো তো ভাইয়া। অল গুড, বুঝতে পারছি, সবকিছুর সাথে আছি, এখনো ঘুমায় পড়ি নাই, কারণ রাত হয়ে গেছে অনেক। ঘুমায় পড়তে পারো যে ভাইয়া অনেক টায়ার্ড হয়ে গেছি, আর ভালো লাগতেছে না, ঘুমায় পড়ছি। আচ্ছা, আমি যে বারবার পোলগুলা দেই, এই পোলগুলা কিন্তু সবগুলোই বোর্ড কোশ্চেন। এগুলা কিন্তু আমি নিজে নিজে বানাই নিয়ে আসি নাই, এগুলো সব বোর্ড পরীক্ষার প্রশ্ন থেকে নিয়ে আসছি। এবং আমরা ক্লাসেও সবসময় এই বোর্ড কোয়েশ্চেন গুলাকেই ফোকাস করি। ইভেন আমাদের মাস্টার বুকে যতগুলা প্রশ্ন আছে, যা কিছু আছে, সিকিউ এমসিকিউ সব, এগুলো সব কিন্তু বোর্ড প্রশ্ন, বোর্ড পরীক্ষায় আসা প্রশ্ন। এই যে দেখো, তুমি ক্লাসে আমার সাথে সাথে দুইটা এমসিকিউ সলভ করে ফেললা, সব কিন্তু বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ করছো। তাতে করে সুবিধা কি হয়েছে, তুমি বোর্ড পরীক্ষার জন্য কিন্তু কিছুটা আইডিয়া পেয়ে গেছো যে বোর্ডে কেমন প্রশ্ন আসে, প্রিপারেশনটা কেমন করে নেওয়া উচিত। ঠিক আছে, সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। সো বোর্ড কোয়েশ্চেন গুলো আমি বেশি বেশি করে তোমাদেরকে ক্লাসে করানোর চেষ্টা করব, এবং আমরা টিচাররা সবাই তাই করি, এবং পাশাপাশি হচ্ছে আমরা মাস্টার বুকেও সেই কাজটাই করি। সো পোলের ইম্পর্টেন্সটা হচ্ছে তুমি যে ক্লাসের মাঝখানে এই যে একটু যাচাই করে নিলা যে আমি কতটুকু বুঝতে পারলাম, হ্যাঁ, আমি ক্লাসে মনোযোগী আছি কিনা। ধরো তুমি যদি ক্লাসটা না বুঝো, তাইলে কিন্তু তুমি পোলটা অ্যান্সার করতে পারো না। ঠিক আছে, তো ক্লাসে যদি বুঝতে পারো তাইলে তুমি কিন্তু পোলটা পারবা। তাইলে এটা একটা বুঝলা যে তুমি পোল পারলা, মানে ক্লাসের মোটামুটি বেসিক পার্ট বুঝছো। প্লাস তুমি যে বোর্ড পরীক্ষার এমসিকিউ আইডিয়া পেয়ে গেলা যে বোর্ড পরীক্ষায় কেমন এমসিকিউ আসে। ঠিক আছে, আর তারপরে হচ্ছে তুমি র্যাঙ্ক পাও কিন্তু আমাদের পোলে। আমরা যখন পোলটা দেই, তুমি ফার্স্ট সেকেন্ড থার্ড দেখতে পারো। যে ধরো তুমিও ঠিক অ্যান্সার দিছো, তোমার ফ্রেন্ডও ঠিক অ্যান্সার দিছো, কিন্তু তুমি 0.5 সেকেন্ডে দিছো, তোমার ফ্রেন্ড 0.7 সেকেন্ডে দিছে, তো তুমি কিন্তু তোমার ফ্রেন্ড থেকে আগায় গেছো। এইটা কিন্তু তুমি বুঝতে পারো যে কত ফাস্ট তুমি কারেক্ট অ্যান্সার দাও। এটা হচ্ছে পোলের বেসিক পার্ট। সো এরকম আমাদের সাথে ধরো তুমি বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ করলা, তারপর হচ্ছে ভালো ভালো কোয়েশ্চেন সলভ করলা, যেগুলো পরীক্ষাতে আসার মতো, তুমি ইম্পর্টেন্ট টপিক কোনগুলো পরীক্ষাতে আসে সেটা ক্লাস করে বুঝলা, এমসিকিউর জন্য কোনটা ইম্পর্টেন্ট সেটা বুঝলা। সো তোমার জন্য পরীক্ষায় ভালো করাটা আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ অনেক বেশি ইজি হয়ে যাবে। এবং আমাদের পিছে যে ছবিটা দেখতে পারতেছো না, এটা হচ্ছে আমাদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। ঠিক আছে, মানে এটা হচ্ছে গত বছর যারা বার্ষিক পরীক্ষাতে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, এরকম দেশব্যাপী প্রায় 1000 খানেক স্টুডেন্ট এর রেজাল্টটাকে আমরা সেলিব্রেট করছি। এবং 10 স্কুলের সব টিচাররা আমরা একসাথে ছিলাম, আমার স্টুডেন্টরাও আসছিল পুরো বাংলাদেশ থেকে, ফার্স্ট সেকেন্ড থার্ড ওয়ার স্টুডেন্টরা। সো আমি চাই বা আমি বিশ্বাস করি তোমরাও হয়তো বা নেক্সট ইয়ার আমাদের সাথে এই জায়গাটায় থাকবা, নেক্সট কৃতি শিক্ষার্থী সংবর্ধনাতে। তো সবার জন্য সেই শুভকামনাটা থাকলো। আমরা আরেকটু পড়াশোনা করব, অল্প একটু জিনিসপত্র বাকি আছে। তার আগে একটু দেখাই দিই যে এরকম সুপার সুপার এক্সাইটেড যে ক্লাসগুলো হবে তোমাদের জন্য সামনে, সেগুলোতে কারা কারা তোমাদের ক্লাস নিবে। তো এটা এটা কি দেখে চিনতে পারতেছো কে? এটা হচ্ছে আমি যে ক্লাস নিচ্ছি তোমাদের বিজ্ঞানে। আমি বায়োলজি পড়াবো, ফারদিন ভাই আছেন কেমিস্ট্রি পড়াবেন, আর রিফাত ভাই ফিজিক্স পড়াবেন। তিনজনই একদম ফাটাফাটি টিচার, ক্লাস করলে তুমি বুঝতে পারবা। তো তারপরে হচ্ছে গণিত, সাজন ভাই, ফয়সাল ভাই আর সুস্মিতা আপু পড়াবেন। গণিতটা আমাদের খুবই মানে একদম সুপার ডুপার কিছু টিচার তোমাদেরকে সিমুলেশন দিয়ে, ওয়েবসাইট দিয়ে খুব সুন্দর করে সবকিছু বুঝায় পড়াবে। এবং ইংরেজিতে দেখতেই পারতেছে আমাদের তুর্য, ইকরা আপু, আবু বকর, সবাই কিন্তু ঢাকা ইউনিভার্সিটির খুব ভালো ভালো সাবজেক্টে সবাই পড়তেছে। এবং সিফাত ভাইয়ের অনেক দিনের টিচিং এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করবে, এবং তোমরা খুব ভালো একটা কি পাবা, একটা ক্লাস এক্সপিরিয়েন্স কিন্তু এখান থেকে পেয়ে যাবা ইনশাল্লাহ। এবং ইতিহাস, সামাজিক বিজ্ঞান, ইতিহাসটা অনেক ভয় লাগে আমার, ছোটবেলায় সাল টাল একদমই মনে থাকতো না। সো এই ভাইয়ারা যেমনে সালগুলা মনে রাখায় একদম অন্য লেভেলের, মানে এরকম টিচার আমি পাইলে হয়তো বা আমি আরো ভালো করতাম। সো এটা হচ্ছে আইসিটি, ওনারা প্রত্যেকেই সিএসসি থেকে পড়া, মানে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। সো তোমাদের জন্য অবভিয়াসলি খুব ভালো কিছু ওনারা সামনে নিয়ে আসবেন। আইসিটি টিচাররা আমাদের সবাই। ফাইনালি বাংলা এবং ইতিহাস। তো বাংলা ইতিহাসের মানে আমার কথা শুনে তো কি মানে কেমন মনে হচ্ছে না, মানে চলিত ভাষা, তাই না? আর বাংলার টিচাররা যখন কথা বলে মনে হয় বাপরে বাপ সাহিত্য চর্চা করতেছে মনে হয়। সো ইয়াস, ওনাদের কথাবার্তা শুনলেই বোঝা যে বাংলার টিচার আসলে কতটা জোস। ওনাদের কথাগুলো শুনলে আমার খুব ভালো লাগে।
সো এই হচ্ছে বেসিক মোটামুটি আমাদের টোটাল যে বিষয়টা ছিল, যা আমাদের টিচার প্যানেলে অ্যাকচুয়ালি কারা কারা থাকবে। সো আমি তোমাদের জন্য একটা পোল রেডি করে রাখছি, সেটা হচ্ছে এখান থেকে মূলত হচ্ছে বর্ণান্ধতা, হ্যাঁ, এবং এই থ্যালাসেমিয়ার যে রোগটা আমি যে বলতেছিলাম, থ্যালাসেমিয়া নামে একটা রোগের কথা বলতেছিলাম তোমাদেরকে, এই থ্যালাসেমিয়া নামে যে রোগটা, এই রোগটাও কিন্তু হয় তোমার বংশগতীয় সমস্যার কারণে, এবং রক্তের বিভিন্ন কণিকাগুলো নষ্ট হয়ে যায় এই থ্যালাসেমিয়া রোগে। সো চলো তোমাদেরকে একটা পোল দিয়ে দিই, তোমরা অনেকক্ষণ ধরে পোল পোল করতেছো। সো এই পোলটা দেখি তোমরা কয়জন পারো, ঠিক আছে? সো কোনটি লোহিত রক্তকণিকার একটা অস্বাভাবিক রোগের নাম? যেহেতু আমি মাত্র বলে দিছি, এটা মনে হয় সবাই পারবে, বাট এইটাও একটা বোর্ড পরীক্ষার প্রশ্ন। সো এই প্রশ্নগুলো তোমার কাছে দেখে মনে হচ্ছে ভাই এত সহজ প্রশ্ন কেন? বোর্ডে কিন্তু সহজ প্রশ্নও আসে, কঠিন প্রশ্নও আসে। সো সব রকমের প্রিপারেশনই কিন্তু তোমাকে নেওয়া উচিত। সো সবাই একটু দেখি এটার অ্যান্সার দিয়ে ফেলো, যে লোহিত রক্তকণিকার অস্বাভাবিকতা হয় এইরকম রোগের নামটা কি? সবাই একটু বলে ফেলো দেখি কি অবস্থা তোমাদের সবার। এই সবাই বুঝতেই পারতেছে, যেহেতু ভাইয়া বলে দিছি একটু আগে, তাইলে তো এটা নিয়ে কনফিউশন হওয়ার আর কোনো কারণ নাই, তাই না? ওকে, নুরুন্নাহার, স্বচ্ছ, মাহি, তাহিরা, রাফি, ধ্রুব, জিদনি, আপন, শেখ সাদিয়া, সবাই কারেক্ট অ্যান্সার দিচ্ছ। আর না দেওয়ার কিছু নাই, রক্তের অস্বাভাবিকতা, ওইটা ভুল আসছে এখানে, মেবি এটা হবে থ্যালাসেমিয়া। সো থ্যালাসেমিয়াটা হচ্ছে রক্তের অস্বাভাবিক রোগের নাম, সেটা হবে থ্যালাসেমিয়া। তো সবাই কারেক্ট অ্যান্সার দিচ্ছ, ভেরি গুড সবাইকে। এরপরে দেখো, এই যে আমার এই ক্লাসটা করাইলাম, আজকে ক্লাস করানোর পরে তোমার কাছে মনেই হইতে পারে যে ভাইয়া আজকে ক্লাসটা তো করলাম, অনেক কিছু বুঝছি, অনেক কিছু বুঝি নাই, বা ক্লাসে বুঝছি, বাসায় যখন পড়তে গেছি তখন অনেক কিছু বুঝি নাই। এরকম যে প্রবলেম গুলো হয় না তোমাদের, এগুলোর জন্য আমরা কোয়েশ্চেন এন্ড অ্যান্সার সেশন করি, যেটা হচ্ছে মূলত তোমরা আমাদেরকে প্রশ্নগুলো করো, আমরা তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেই। যে ভাইয়া আমি ওইটা বুঝি না, এটা আরেকবার বুঝান, আবার বুঝাই দেই। ভাইয়া এটা এভাবে না হয় এভাবে হইলে কেমন হইতো, আচ্ছা এইভাবে বুঝাই দিই। তো তোমাদের কোয়েশ্চেন গুলার অ্যান্সার যাতে তোমরা কি হয় তোমরা পড়ো, কিন্তু তোমাদের কনফিউশন গুলো দূর হয় না। তোমাদের কনফিউশন গুলো দূর করার জন্য আমরা ডিরেক্ট 1-to-1 এই কোয়েশ্চেন এন্ড অ্যান্সার সেশন গুলো করে থাকি, ঠিক আছে? তো শ্রাবন্তী, ইয়াহিয়া, তারপরে হচ্ছে সুদীপ্ত, তাসনিম, ভেরি গুড, তোমরা সবাই কারেক্ট অ্যান্সার দিছো। আমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলো তোমরা কিন্তু আমাদেরকে জানাইতে পারো, এবং তোমাদের ক্লাস রিভিউটা আমাদেরকে 10 মিনিট স্কুল সুপার স্টুডেন্টস গ্রুপেও জানাই দিতে পারবা। আর লার্নিং রিপোর্টটা খুবই খুবই ভালো লাগে আমার একটা জিনিস, কেন ধরো তুমি ক্লাসে 5টা পোল দিলাম, ধরো 5টার মধ্যে কয়টা কারেক্ট অ্যান্সার দিছো, কয়টা দেও নাই, হ্যাঁ, তারপরে হচ্ছে ধরো তুমি কতক্ষণ ধরে ক্লাস করছো, মাসে ধরো 5টা ক্লাস হয়েছে, কয়টা ক্লাস করছো, কয়টা ক্লাস করো নাই, সবকিছু এই লার্নিং রিপোর্টে চলে আসে। সো লার্নিং রিপোর্টটা আমাদের অ্যাপে যারা অনলাইন ব্যাচের স্টুডেন্ট তারা ঠিকই পেয়ে যায়। সো তুমি যদি লার্নিং রিপোর্টটা তোমার সাথে রাখো সবসময়, তুমি দেখতে পারবা যে ক্লাসে তুমি কেমন উন্নতি করতেছো। ধরো আগের ক্লাসে তুমি 2টা পোল পারছো, 3টা পোল পারো নাই, পরের ক্লাসে তুমি 5টা পোলই পারছো, তাহলে বুঝতে পারলা না যে তোমার উন্নতি হচ্ছে? এই জিনিসগুলো সব লার্নিং রিপোর্টে একসাথে সুন্দর করে দেয়া থাকে। সো এই জিনিসটা তোমাকে অনেক হেল্প করবে তোমার প্রতিনিয়ত উন্নতিটা দেখার জন্য। এবার আসো তোমাদেরকে একটা পরীক্ষায় আসছে, বোর্ড পরীক্ষার একটা প্রশ্ন একটু সলভ করাই দিই, বুঝাই দিই। মোটামুটি শেষের দিকে, আমরা খুব বেশি প্যানিক হয় কিছু না যে ভাই এত কিছু পড়াইতেছে কেন আজকে। সো এইটা জাস্ট একটু বেসিক কিছু জিনিস তোমাকে একটু দেখাই দিই। বাট বোর্ড পরীক্ষার প্রশ্ন আমরা এরকম অনেক অনেক বেশি সলভ করার চেষ্টা করি। এখন তুমি বলবে ভাইয়া কেন এত প্রশ্ন কেন সলভ করা? ভাইয়া তুমি যত বেশি পরীক্ষার প্রশ্ন সলভ করবে না, তোমার হচ্ছে পরীক্ষা সম্পর্কে আইডিয়া তত ভালো হবে। পরীক্ষার হলে গিয়ে হয় না যে ভাই আমি পারি কিন্তু পরীক্ষায় লিখে আসতে পারি নাই। এটার মূল প্রশ্নটা বা মূল কারণটা হচ্ছে যে তোমরা পরীক্ষার প্রশ্নগুলোকে বাসায় প্র্যাকটিস করো না, সলভ করো না। তুমি পারো আমি বুঝলাম, কিন্তু পরীক্ষার খাতে যদি লিখতে না পারো তাহলে তো হইলো না। পরীক্ষার প্রশ্ন যত বেশি সলভ করবা তোমার পরীক্ষায় ভালো করার সম্ভাবনা তত বেশি থাকবে। তো আমরা আমাদের যে মাস্টার বুকটা থেকে শুরু করে আমরা আমাদের সবগুলা ক্লাসে বেশি বেশি ফোকাস করি বোর্ড প্রশ্নগুলো সলভ করার দিকে। কেন? বোর্ড প্রশ্ন যত বেশি সলভ করবা তোমার পরীক্ষায় প্রশ্নটা নিয়ে তুমি কাজ করতেছো, তার মানে তুমি পরীক্ষার মতো করে পড়তেছো, এটা তোমাকে পরীক্ষায় অনেক বেশি হেল্প করে। তো চলো সবাই একটু জিজ্ঞেস করি যে আমার এখানে যে চিত্র কিউ দেখতে পারতো, সেই চিত্র কিউটা কিসের চিত্র? সবাই একটু বলো তো। ভাইয়া ক্লাস শেষে কি কুইজ হবে?
হ্যাঁ, ক্লাস শেষে আমু তোমাদের জন্য আরো পোল আছে, ক্লাস শেষে তোমাদের জন্য আরো পোল আছে, সমস্যা নাই। হ্যাঁ, শেষ করতেছি, শেষের দিকে আমরা প্রায়। সবাই একটু বলো, চিত্র কিউটা কিসের চিত্র? ডিএনএ। ভেরি গুড শুভ, ভেরি গুড। ফাতিহা, কিভাবে পারচেজ করবো? মাস্টার বুকটা আলাদা আমাদের জন্য ওভাবে অ্যাভেলেবল না, মাস্টার বুকটা অনলাইন ব্যাচের জন্য অ্যাভেলেবল। তো তুমি যদি অনলাইন ব্যাচে ভর্তি হও তাহলে তুমি মাস্টার বুকটা পেয়ে যাবা। তো অনলাইন ব্যাচে কিভাবে ভর্তি হবে সেটা আমি শেষে দিয়ে বলে দিব। তো অনলাইন ব্যাচে ভর্তি হলে তুমি মাস্টার বুকটা পেয়ে যাবে। আচ্ছা ওকে, তো চিত্র কিউটা হচ্ছে ডিএনএ। সবাই বলে ফেলছো, খুবই ইজি। আমি তোমাদেরকে একটু গ নাম্বার প্রশ্নটা সলভ করাই দেই। গ নাম্বার প্রশ্নটাতে কি বলছে দেখো, প্রদত্ত অণুটার অনুলিপন প্রক্রিয়া। কি প্রক্রিয়া বলছে খেয়াল করো, অনুলিপন প্রক্রিয়া। ঠিক আছে, প্রদত্ত অণুটার অনুলিপন প্রক্রিয়াটা তোমাদেরকে দেখাইতে বলছে। আচ্ছা, এই অনুলিপন প্রক্রিয়াটাকে এটা আমি একটু দেখাই। ধরো আমি একটা ডিএনএ আঁকি, এখানে একটা ডিএনএ কি একে দেখাই, এই হলো আমার ডিএনএ। তো ডিএনএ এর অনুলিপন বলছে, এটা মানে কি এটা আগে একটু বুঝাই তোমাদেরকে। আমাকে বলছে ডিএনএ উদ্দীপকের কিউ অণুটার অনুলিপন। এই যে আমি তোমাদেরকে ক্লাস শুরু করার আগেই বলছিলাম না যে আমাদের কিছু টপিক আছে, খুবই ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, তো এই ইম্পর্টেন্ট টপিকটা কি, সেটা হচ্ছে ডিএনএ থেকে কিভাবে নতুন করে ডিএনএ তৈরি হয়। তাহলে ডিএনএ অনুলিপন কথাটার মানে হচ্ছে ডিএনএ, আমার কাছে ধরো একটা ডিএনএ আছে, আমি এইটা থেকে দুইটা ডিএনএ তৈরি করব। মানে আমার কাছে আগে ছিল একটা, এখন আসবে কয়টা নতুন করে? দুইটা। এটা কিন্তু এরকম না, অনেকে বলে ভাই এটাকে অর্ধেক করে দিয়েছে, না, এখানে একটা, এখানে ছিল একটা ডিএনএ, আর এখানে তৈরি হবে দুইটা ডিএনএ তৈরি হবে। এক দুই, ডিএনএ এক, ডিএনএ দুই। সো এখানে দুইটা ডিএনএ তৈরি হবে। এই প্রসেসটাকে বলে হচ্ছে অনুলিপন। এবার একটা মজার জিনিস বলি তোমাকে, ধরো তোমাকে আমি বললাম এই বইটা দিলাম, মাস্টার বুকটা তোমাকে আমি দিলাম, দিয়ে বললাম মাস্টার বুকের এই পেজটাকে তুমি দুইটা পেজ বানাও। ঠিক আছে, মাস্টার বুকের এই পেজটাকে তুমি দুইটা পেজ বানাও। তাহলে তুমি বলবা যে ভাইয়া এখানে ওয়েটা কি দুইটা পেজ বানানো? সেম, আমার কথা হচ্ছে একদম সেম সেম, দুইটা পেজ বানাবা। তাইলে তুমি যে কাজটা করবা, তুমি করবা ফটো কপি করবা, তাই না? ফটো কপি করবা। ডিএনএ অনুলিপনটা ঠিক এইরকমই একটা ফটোকপি। এখন বাবা তুমি কি ডিএনএ কে ফটোকপির দোকানে নিয়ে গিয়ে ফটোকপি করবা? না, সেই ফটোকপি বলি নাই। বিষয়টা হচ্ছে ডিএনএ অনুলিপন মানে সেম টু সেম নতুন দুইটা ডিএনএ তৈরি করা। আমার কাছে আগের একটা টেমপ্লেট আছে, আগের একটা পেজ আছে, ফটোকপি মেশিনে দিলে যেরকম সেটা আরেকটা সেম টু সেম পেজ তৈরি করে দেয়। ডিএনএ অনুলিপন প্রক্রিয়াটা এরকম ফটোকপির মতোই। তুমি ডিএনএটাকে আরেকটা ডিএনএ এর ভিতরে, মানে ডিএনএটা থেকে আরেকটা ডিএনএ তুমি কি করবা, এখান থেকে তৈরি করতে পারবা, এবং এইটাকে বলে ডিএনএ অনুলিপন পদ্ধতি। এখন ডিএনএ অনুলিপন পদ্ধতিটা আমাদের জন্য কেন খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে ধরো তুমি একটা কোষ থেকে নতুন আরেকটা কোষ তৈরি করবা। ঠিক আছে, একটা কোষ থেকে যখন আরেকটা নতুন কোষ তৈরি হবে, মানে একটা কোষ থেকে যখন দুইটা কোষ তৈরি হবে, তখন বলতো নতুন আরেকটা কোষের জন্য আমার কি লাগবে? নতুন আরেকটা ডিএনএ লাগবে। সেই ডিএনএ আমি কিভাবে পাবো? এটা আমি এই অনুলিপন পদ্ধতির মাধ্যমে পাবো। সো এই অনুলিপন পদ্ধতিটা এই জন্য আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো অনুলিপন পদ্ধতিটা সম্পর্কে আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে, কারণ এইটাও সিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। যেহেতু আজকে সময় স্বল্পতা, আজকে খুব ডিটেইলস এটা আর বুঝাইলাম না। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা মেইন যে ক্লাস আমাদের রেগুলার, সেখানে ইনশাল্লাহ এটা খুব ডিটেইলস আমরা পড়বো। এটাটা আমাদের সিকিউ এর জন্য, পরীক্ষার জন্য কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সো যারা জিজ্ঞেস করতেছিল ভাইয়া ইম্পর্টেন্ট টপিকগুলো বলে দেন, এই যে পড়ানোর সময় সময় কিন্তু আমি বলে দিচ্ছি কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোন টপিকগুলো পরীক্ষাতে বেশি আসে। সো ডিএনএ অনুলিপন পদ্ধতি পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট একটা টপিক, এটাকে খুব ভালোভাবে পড়তে হবে। সো এইটা যাতে আমাদের কোনোভাবে মিস না হয়।
সো এইভাবেই আমরা পরীক্ষায় আসার মতো যত টপিক আছে, অধ্যায় ভিত্তিক প্রশ্ন আছে, উত্তর আছে, এমসিকিউ সিকিউ সবকিছু আমাদের মাস্টার বুক এবং ক্লাসে সলভ করার চেষ্টা করব এবং চেষ্টা করে যাচ্ছি। আশা করি ইনশাল্লাহ তোমরা আমাদের ওবি রেগুলার ক্লাসগুলোতে সেম লেভেল অফ আরো বেটার এক্সপিরিয়েন্স পাবা। তোমাদের জন্য এইবার প্রশ্ন, আমি প্রথমেই বলছিলাম যে বর্ণান্ধতায় কি কি রং নিয়ে মূলত আমাদের ঝামেলা হয়, বা চোখে আমরা কোন কোন রং দেখতে পারি না। তো দেখি সবাই একটু এটা অ্যান্সার বলে দাও আমাকে কমেন্টে। আর তোমাদের জন্য আরেকটা প্রশ্ন আছে তারপরে ইনশাল্লাহ শেষ, আমাদের ক্লাসটা অলমোস্ট শেষ, ঠিক আছে? একটু সবাই এটার অ্যান্সার করে ফেলো। শেষ, আমরা শেষ, আর 2 মিনিট লাগবে সর্বোচ্চ, সবাই এটার অ্যান্সার করে ফেলো। এই আল্লাহ হাফেজ ভাইয়া কই, আমি এখনো যাই নাই, আরো 2 মিনিট লাগবে আবার। হ্যাঁ, সবাই একটু পোলটার অ্যান্সার করো। ডি, নীল সবুজ। আচ্ছা, লাল সবুজ, লাল সবুজ, ওকে ওকে, লাল সবুজ যারা বলতেছো ফাইন। হ্যাঁ, সবাই দেখি লাল সবুজ বলতেছে, তাহলে সবাই জানে, কারণ আমি প্রথমে একবার বলছি এটা। তো ইয়াস, এটা হচ্ছে লাল আর সবুজ কালারকে বর্ণান্ধ যারা তারা আলাদা করতে পারে না। সো দেখো, প্রত্যেকটা ক্লাস শেষে কিন্তু এক্সাম হয়, তোমাদের ওই ফ্রি ক্লাসের শেষে একটা এক্সাম হয়, এবং সেটা তুমি ওয়েবসাইটে যেখান থেকে ক্লাসে ঢুকছো তার নিচে এখানে একটা তোমার এক্সাম দেওয়ার সুযোগ থাকবে, এবং সেটা আমাদের অনলাইন ব্যাচও ডেইলি ক্লাসের শেষে ডেইলি একটা এক্সাম হয়, এবং তোমাদের আজকে ফ্রি ক্লাস শেষে আশা করি একটা এক্সাম থাকবে। সো ক্লাসে তুমি পড়লা টপিকটা, মাঝখানে মাঝখানে পোল দিয়ে এমসিকিউ শিখলা, তারপরে সিকিউ শিখলা, ক্লাসের শেষে একটা এক্সাম দিলা, মানে টোটালি কিন্তু টপিকটা সম্পর্কে তোমার আইডিয়াটা খুবই ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। সো আমরা এভাবেই সবকিছু ডিজাইন করে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করি। আমাদের হোমওয়ার্কটাও কিন্তু তুমি অ্যাপে সাবমিট করতে পারবা, এবং অ্যাপে সাবমিট করলে আমরা সেই হোমওয়ার্কটা চেক করে তোমাকে ফিডব্যাক দিব যে এটা ঠিক করো, এটা ভালো হয়েছে, এটা খারাপ হয়েছে। তোমাদেরকে 1 স্টার 2 স্টার 3 স্টারও দিয়ে দিই, যাতে বুঝতে পারো হোমওয়ার্কটা কেমন হয়েছে। ক্লাসে প্র্যাকটিস করানোর চেষ্টা করি, কুইজ সিকিউ গুলো তো ক্লাসের জুড়ে দেখছো, এক্সপেরিয়েন্স করছোই। টোটাল একটা প্যাকেজ দিয়ে তোমার পুরা পুরা পরীক্ষার প্রস্তুতিটা ক্লাসে আমরা করিয়ে ফেলার চেষ্টা করতেছি। সো তুমি অ্যাপে হোমওয়ার্ক সাবমিট করবে, এবং অ্যাপে আমরা তোমাকে সব হোমওয়ার্কের ফিডব্যাক, কোথায় কি মানে ভালো করতে হবে সেটা আমরা তোমাকে অ্যাপের ভিতরেই বলে দিব। সো ফাইনালি শেষ পোল, যেটা আমি ক্লাসে একবার বলছি যে কন্যা সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে আসলে দায়টা কার, পিতার নাকি মাতার? এটা হচ্ছে পিতা এবং এটা হচ্ছে মাতা। আমাদের একসময় অনেক কুসংস্কার ছিল সমাজে যে মাতারা মানে বিভিন্নভাবে অত্যাচারিত হইতে হইতো, যদিও আলহামদুলিল্লাহ এখন কুসংস্কার গুলো খুব একটা নাই। তো এটার আসলে বৈজ্ঞানিক কোনো ভিত্তি নাই যে কুসংস্কারটা ছিল। প্লাস হচ্ছে আসলে আদৌ কন্যা সন্তান হবে নাকি ছেলে সন্তান হবে সেটা তো কোনো ইম্পর্টেন্ট ইস্যু না, কারণ সবাই আসলে তার কাজ দিয়ে ভালো কিছু করতে পারে, কিন্তু সবকিছু উপর আল্লাহর হাতে। তারপর আমাদের সমাজে অনেক কুসংস্কার প্রচলিত আছে যেগুলো আমাদের দূর করতে হবে, বাট এই কুসংস্কারটা আসলে যদিও ছিল তার কিন্তু বৈজ্ঞানিক কোনো ভিত্তি নাই। সো আসলে কিন্তু কন্যা সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে মাতার কোনোই হাত নাই, এটা আসলে পিতার কাছে, কারণ পিতার কাছে এক্স এবং ওয়াই ক্রোমোজোম। সো এক্স ক্রোমোজোম আসলে সেটা কন্যা সন্তান হবে, ওয়াই ক্রোমোজোম আসলে সেটা ছেলে সন্তান হবে। সেই ক্ষেত্রে কিন্তু আসলে মাতার কোনো দায় নাই। তো তোমরা সবাই কারেক্ট অ্যান্সার দিচ্ছ, এই হচ্ছে সেই কারেক্ট অ্যান্সারটা। সো সবাই আমাদের ফ্রি ক্লাসগুলো যদি আরো সামনে এরকম করতে চাও, আমাদের ওয়েবসাইটে গিয়ে খুললেই দেখবা প্রথমেই বাম পাশে এখানে ফ্রি ক্লাসের জন্য সবকিছু বুকিং দেওয়ার সেটআপটা আছে। তুমি ফ্রি ক্লাসের জন্য তুমি ওয়েবসাইটে চলে যাবা, ওই অপশনটাতে যাবা, তোমার ক্লাস কোনটা সেটা সিলেক্ট করবা, এবং তুমি কোন টাইমে ক্লাসটা করতে চাও সেটা সিলেক্ট করবা, তোমার নাম, ফোন নাম্বার, কোন ক্লাস, অ্যাড্রেস, স্কুলের নেম দিয়ে ক্লাসটা বুক করে ফেলতে পারবা। তো এইভাবে কিন্তু তুমি চাইলে আমাদের ওয়েবসাইট থেকে সামনে আরো ফ্রি ক্লাস বুক করতে পারো। আর যদি তুমি অনলাইন ব্যাচে ভর্তি হইতে চাও তাহলে তুমি 16910 এই নাম্বারে ফোন করে কিন্তু আমাদের সব ডিটেলস জেনে যেতে পারবা। এবং অনলাইন ব্যাচে ভর্তি হলে তুমি সাথে কিন্তু একটা মাস্টার বুক পেয়ে যাবা, যে মাস্টার বুকে আমি আজকে যে ক্লাস কন্টেন্ট গুলো দেখালাম সেই সব ক্লাস কন্টেন্টের পাশাপাশি আর অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, হোমওয়ার্ক এবং মডেল টেস্ট আছে। সো দেখা হবে নেক্সট কোনো ক্লাসে আরো সুপার ডুপার কোনো এক্সপিরিয়েন্স নিয়ে। আজকে ক্লাসটা যদি ভালো লেগে থাকে তুমি অবশ্যই রিভিউটা আমাদের 10 মিনিট স্কুল সুপার স্টুডেন্ট গ্রুপে শেয়ার করবা, এবং যদি কোনো কিছু আরো ভালো চাও সেটাও জানাই দিবা। ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে নেক্সট আরো কোনো একটা সুপার ডুপার ক্লাসে। আল্লাহ হাফেজ।